এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। রাতের কাঁচা বাজার, শত শত মানুষ এখানে আসে তাদের নিত্যদিনের সবজি কেনার জন্য। কাঁচা বাজারে নিয়মিত দেখা যায় কিছু ভিক্ষুকদের, কারো হাত নেই, কারোর পা নেই। বাজারে আসা মানুষদের কাছে ভিক্ষা করেই তাদের দিন কাটে। ময়লা পোশাকে একজন ছেলে, ভিক্ষুকরা যেখানে বসে সেখানে আসলো। শত ছেঁড়া ছিন্ন পোশাক আর উস্কো খুস্কো চুল। আগের ভিখারিরা ভুরু কুঁচকে ওর দিকে তাকালো। এমনিতে ওদের ভিক্ষা পেতে কষ্ট হয়, তার মাঝে আরেকজন এসে জুটেছে। একজন ভিখারি বলল, হাত পা থাকতেও কর্ম করে খাও না কেন বাবা? কর্ম নাই চাচা, এই জন্যই তো আপনাদের সাথে ভিক্ষা করতে আসলাম। ক্রমে ক্রমে রাত বাড়ছে। অন্যান্য ভিখারিরা গলা চড়িয়ে পথচারীদের কাছে ভিক্ষা চাইছে, কিন্তু নতুন আসা ভিখারি ছেলেটা চুপ করে বসে আছে। মাঝে মাঝে কোনো পথচারী দয়া করে 5 টাকার কয়েন ছুঁড়ে দিচ্ছে ওর দিকে। কয়েনগুলো হাতে নিয়ে বাতাসে ছুঁড়ে দিল ছেলেটা। অন্যান্য ভিখারি মনে করেছে টাকাটা আর পাবে না, কিন্তু ছেলেটা ঠিকই টাকাটা ক্যাশ করে ধরে ফেল। রাত 11টা। কাঁচা বাজার এখন প্রায় জনমানব শূন্য বললেই চলে। ভিখারির দল তপলি তপলা নিয়ে আগে চলে গিয়েছে, শুধু ছেলেটা একা বসে আছে সেখানে। এমন সময় এক পথচারী ছেলেটার সামনে এলো। ওর সামনে ছোট্ট চারকোনা একটা খাম ফেলে চলে গেল। খামটা কুড়িয়ে নিল, মুখ ছিঁড়তেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছেলের ছবি আর একটা কাগজে কিছু লেখা। ছবিটাতে একবার ভালো করে নজর বুলিয়ে কাগজে লেখা পড়ল সে। কাগজে লেখা, সামনে 2টা ব্লক পার হলেই টার্গেটকে পাওয়া যাবে। পুরো রাস্তাটা কভার করছে 4টা সিসিটিভি ক্যামেরা আর পাবলিক ক্লিয়ার। 20 মিনিটের ভিতরে কাজ শেষ করতে হবে। উঠে দাঁড়ালো ছেলেটা। একটু ভালো করে আর সূক্ষ্ম চোখে না দেখলে ছেলেটার মুখের আকর্ষণীয় চেহারা আন্দাজ করা যাবে না। ছেলেটাকে দেখে মনে হচ্ছে জোর করে ভিখারি সাজার চেষ্টা করছে। 2টা ব্লক পেরিয়ে নির্জন রাস্তার একটা গাড়ি দেখলো ছেলেটা। পিছনে তাকিয়ে একবার দেখে নিল কেউ আসছে কিনা। এরপর এগিয়ে গেল গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা 4-5টা ছেলে মেয়েদের দিকে। ময়লা জামার হাতার ভেতর থেকে চকচকে একটা নল বের করলো। 4বার হালকাভাবে শব্দ হলো। 4টে বুলেট দিয়ে একেবারে 4টা সিসিটিভি নষ্ট করে দিল সে। সিসিটিভি ক্যামেরা ভাঙার শব্দে ছেলেগুলো এদিকে তাকালো। স্যার, বহুত দিন ভালো কিছু খাই নাই, কিছু টাকা ভিক্ষা দিবেন? হকচকিয়ে গিয়ে আশরাফ বিরক্তি ভরা নজরে তাকালো ছেলেটার দিকে। পকেট থেকে মানি ব্যাগ বের করে 1001 টাকার একটা নোট বের করে এগিয়ে দিল ছেলেটার দিকে। আশরাফ ভেবেছিল এত টাকা দেখে ছেলেটা টাকার নোটের দিকে চেয়ে থাকবে, কিন্তু ছেলেটা টাকার দিকে তাকাচ্ছে না। ছেলেটা সূক্ষ্ম নজরে আশরাফের দিকে তাকিয়ে আছে। কিরে, আমারে ভালো লাগছে নাকি? আমার দিকে তাকায় আছিস কেন? তোরে মনে হয় ভালো লাগছে ওর। হাসিতে ফেটে পড়ল সবাই। টাকাটা হাত থেকে ফেলে দিল আশরাফ। টাকাটা কুড়িয়ে নে। ছেলেটা বিনা বাক্য ব্যয় ঝুঁকে টাকাটা নিতে গেল, কিন্তু একটা মেয়ে হাই হিল দিয়ে টাকা সুতো ছেলেটার হাতের আঙ্গুল পাড়া দিয়ে মারিয়ে দিল। ওপস, ছেলেটা ওর হাত আমার জুতার নিচে নিয়ে এলো। আরেকটা ছেলে টিটকার মেরে বলল, আরে তোকে এসব রাস্তার ভিখারি ছাড়া আর কেই বা পছন্দ করবে বল? আশরাফ বলল, এই শুয়োরের বাচ্চা ভিখারিকে নিয়ে এত বকবক করিস কেন? এই শালার পুত, টাকা উঠা আর উঠ এখান থেকে। জ্বলন্ত চোখে ছেলেটা ওদের দিকে তাকালো, শীতল কণ্ঠে বলল, তুই আমার যেসব কথা বলছিস এগুলো কিন্তু ফিরিয়ে নিতে পারবি না, গট ইট? শতচ্ছিন্ন পোশাক করা ভিখারির মতো ছেলেটার কথা শুনে আশরাফ আর ওর বন্ধুরা হেসে দিল। ছেলেটা বলে কি? আশরাফ চৌধুরী যে বাংলাদেশে বিখ্যাত একজন ব্যবসায়ীর ছেলে, সে তার মুখ দিয়ে বলার কথা ফিরিয়ে নেবে? মোটেই না। আর এই ভিখারির বাচ্চা, ভিখারির সাহস কত বড়, আশরাফকে তুই তুকারি করে সম্বোধন করে। স্মিত হেসে বলল, আরে যা যা, তোর মতন ভিখারি অনেক দেখেছি, তোর জন্য আমি আমার মুখের কথা ফিরিয়ে নেব মাদার। ময়লা জামার লম্বা হাতার ভেতর থেকে সাইলেন্সার লাগানো পিস্তল বেরিয়ে এলো। পিস্তলের সাইলেন্সার দিয়ে বারুদের জ্বলন্ত শিখা দেখা গেল। আশরাফের সাথে থাকা ছেলে মেয়ে ওদের এক একে গুলি করে মেরে ফেলল সে। পিস্তলের সাইলেন্সার দিয়ে ধোঁয়া বের হচ্ছে। একটা মৃত লাশের উপর বসলো ছেলেটা। এরপরে পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে নিল।
আরামে মনের সুখে সিগারেট জ্বালালো সে। সিগারেটের ধোঁয়া দিয়ে মুখের সামনে কৃত্রিম মেঘ সৃষ্টি করার চেষ্টা করলো। লাইক আই সেড, তুই তোর কথা ফিরিয়ে নিতে পারবি না। একবার দুপা করে পিছাচ্ছে আশরাফ। দেখ, আমার বাবা একজন বড়। কথাটা সম্পূর্ণ শেষ করতে পারল না সে। একটা গুলি এসে বিঁধে গেল ওর হাঁটুতে। মাটিতে পড়ে প্রচন্ড ব্যথায় চিৎকার দিয়ে উঠল আশরাফ। সাথে সাথেই ওর আরেক পায়ের পাতায় একটা গুলি এসে লাগলো। গুলিতে আশরাফের হাত পা ঝাঁঝরা করে দিল ছেলেটা। মাটিতে পড়ে কাতরাচ্ছে আশরাফ। ম্যাগাজিন শেষ হয়ে গেছে। নতুন ম্যাগাজিন লাগিয়ে পিস্তলটি আশরাফের দিকে তাকলো ছেলেটা। আশরাফের মাথা ফুঁড়ে একটা বুলেট বেরিয়ে গেল অপর পাশে। এরপর ছেলেটার লাশগুলো এক একে টেনে রাস্তার পাশে নিয়ে এলো। রাস্তার পাশে ড্রেনের ঢাকনা খুলে এক একে সবগুলো লাশ ড্রেনে ফেলে দিল। ড্রেনের ঢাকনা আবারও লাগিয়ে ভব ঘুরে মানুষদের মতো আবারও হাঁটা দিল তার নিজ গন্তব্যে। যেতে যেতে নিজেই নিজেকে বলল, আজকালকার পোলাপাইন বড় বেয়াদব হয়ে গেছে। ভাবছিলাম কষ্ট না দিয়ে মারব, যাই হোক ওর ভাগ্যে অল্প কষ্টের মরণ নাই। এবার বুলকের গলি থেকে ছেঁড়া ফাটা পোশাক পরা ভিক্ষুক বের হলো না, লাল স্যুট পরা ভদ্র এক যুবক বের হলো। তার হাতে একটা পোটলা। পকেট থেকে একটা লাইটার বের করে পলিথিনের পোটলায় আগুন ধরিয়ে দিল সে। এরপরে ওইটা ডাস্টবিনের পাশে ফেলে দিল। আগুনের শিকার মধ্যে ছেঁড়া ফাটা জামা কাপড়গুলো জ্বলতে দেখা গেল। একটা বড় হোটেলের রিসেপশনে দাঁড়িয়ে আছে ছেলেটা। সৈকত সাহেব, কাজ হয়ে গেছে। ছোট্ট একটা বায়ুরোধী প্যাকেট রাখলো কাউন্টারে। প্যাকেটের ভেতর আশরাফের কাটা আঙ্গুল আর কান। সৈকত সাহেব প্যাকেটটা টেনে নিয়ে বলেন, তুমি খুব বেশি ঝামেলা করিয়ে দিয়েছো। একটার বদলে 5-5টা খুন। ছেলেটার শীতল উত্তর। দে ডিজার্ভ ইট। সৈকত সাহেব আর কিছু বলেন না। ড্রয়ার খুলে মোটা টাকার বান্ডিল এগিয়ে ঠেলে দিলেন ছেলেটার দিকে। টাকা নিয়ে ওকে সন্তুষ্ট মনে হলো না। টাকার বান্ডিল থেকে বড় বড় কয়েকটা নোট খুলে সৈকত সাহেবের দিকে এগিয়ে দিল সে। এরপরে হোটেলের ভিতর টেবিলে গিয়ে বসলো। হোটেলটা যতটা স্বাভাবিক মনে হচ্ছে তার চেয়েও অস্বাভাবিক ওটা, কারণ এখানে বসা প্রতিটা মানুষই খুনি। এই হোটেল থেকে বিভিন্ন খুনের কন্ট্যাক্ট নেওয়া হয়। কুখ্যাত সব খুনিরা ভদ্র মানুষের বেশ ধরে থাকে এখানে। পুরো হোটেলে রক্ত আর টাকার ঘ্রাণ ভাসছে। একজন ওয়েটার এসে অর্ডার নিয়ে গেল। হাফ পিস গ্রিলড চিকেন অর্ডার দিল সে। শান্তভাবে নাইফ দিয়ে পোড়া মাংস কেটে কাঁটা চামচ দিয়ে খেতে লাগলো সে। ওর চারপাশে মানুষগুলো ওর দিকে আর চোখে তাকাচ্ছে। গাট্টা গোট্টা একজন লোক ওর টেবিলের সামনে চেয়ারে বসলো। ডান হাত থুতনিতে ঠেকিয়ে ছেলেটা শান্তভাবে খাওয়ার দৃশ্য দেখছে। মিস্টার শুভ্র, আপনার আমি প্রশংসা তো অনেক শুনেছি, কিন্তু মানুষের মুখে মুখে ঘোরা কাহিনীর মতো আপনি কি আসলে অতটা ভয়ানক? পরখ করতে চাও? শুভ্রের জবাবের পর এক মুহূর্ত নীরবতা। এরপর এক ঝটকায় পিস্তল টেনে বের করলো লোকটা। কপালে পিস্তল তাক করা, তারপরও শান্তভাবে খাবার খাচ্ছে শুভ্র। হঠাৎই ঘটে গেল ঘটনাটা। মাথা ঝুঁকিয়ে খপ করে লোকটার হাত ধরে ফেল শুভ্র। এরপর ধারালো কাঁটা চামচ ঢুকিয়ে দিল লোকটার পিস্তল ধরা হাতে। ব্যথায় চিৎকার দিয়ে উঠল লোকটা, কিন্তু শুভ্র সেখানেই থেমে থাকলো না। কাঁটা চামচ লোকটার হাত থেকে বের করে সোজা লোকটার ঘাড়ে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে শান্ত হলো না, আরো জোরে একটা চাপ দিয়ে চামচের অর্ধেক ঢুকিয়ে দিল লোকটার ঘাড়ে। রক্তে ভেসে যাচ্ছে টেবিলের ক্লথ। লোকটার নিথর হাত থেকে তড়িৎ গতিতে পিস্তল তুলে পাশে টেবিলে একজনকে গুলি করে দিল সে। ওই লোকটাও কোটের ভিতর থেকে পিস্তল বের করতে যাচ্ছিল। সৈকত সাহেব শুভ্রের চলে যাওয়ার দিকে এক মনে তাকিয়ে রইলেন। যদিও ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না, কারণ ওর উপর আগে হামলা হয়েছে। মে মাসে তীব্র গরম, বৃষ্টি আসবে আসবে বলেও আসছে না। চেয়ারে বসে জানালার কাছ দিয়ে মেঘলা আকাশ দেখছেন উনি। টেলিফোন বেজে উঠল তখন। শান্তভাবে রিসিভার কানে ঠেকালেন উনি। ওপাশে মানুষটা গালের স্বর শুনতে তার আত্মা কেঁপে উঠল। ওই মানুষটা কখনো কাউকে নিজে ফোন করেনি, তাহলে আজকে কি এমন বিশেষ পরিস্থিতির উদয় হলো যে এই নরপিশাচ? শুভ্রার ফোন বাজছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাস্তার পাশে একটা বেঞ্চিতে বসে পড়ল শুভ্র। ফোন রিসিভ করতে অপর পাশ থেকে সৈকত সাহেবের গলা ভেসে এলো। তোমার জন্য নতুন ডিল আসছে, লোকেশন সেন্ড করেছি। ওখানে ডিলের ব্যাপারে আলোচনা হবে। আর যার সাথে ডিল করতে যাচ্ছ সে লোক মোটেও সুবিধার না, সাবধানে থাকো। ওপাশ থেকে কল কেটে গেল। পর মুহূর্তে একটা মেসেজ এলো।
মেসেজ ওপেন করতেই একটা লোকেশন দেখলো শুভ্র। বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো সে। রাতে ঘুম হয়নি, প্রচণ্ড ক্লান্ত শরীর। একটা বাস ধীর গতিতে যাচ্ছিল ওখান দিয়ে। শুভ্র তড়িঘড়ি করে বাসে উঠে গেল। বাসটা প্রায় খালি বলেই চলে। টিকিট কেটে নিশ্চিন্তে জানালার কাছে মাথা ঠেকে ঘুমিয়ে গেল শুভ্র। ওর গন্তব্য অনেক দূর, যেতে যেতে না হয় একটু ঘুমিয়ে নেওয়াই যাক। সামনের একটা স্টপে থামলো বাস। শুভ্র নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বাস থামতে যাত্রীরা ব্যস্তভাবে উঠতে শুরু করলো বাসে। ওইদিকে স্টপেজে একটা মেয়ে অপেক্ষা করছিল কার জন্য। আজকেকার এই সমস্যার কারণে ওর এই লো ক্লাস বাসে করে যেতে হবে। ধুত্তর। বাসে ওঠার পর অবশ্য মেয়েটা একটু স্বস্তি পেল। বাসের কোয়ালিটি মোটামুটি ভালো, এসিও আছে, কিন্তু সমস্যা হলো সিট খালি নেই। সব সিট দখল করা, শুধু একটা ছাড়া। একটা ছেলে জানালার পাশে সিটে বসে ঘুমাচ্ছে, তার পাশের সিট খালি। পাশে ওটাও দখল হয়ে যায়। মেয়েটা তার আগেই ওখানে গিয়ে বসলো। ওর পাশে বসা ছেলেটা দায়সারাভাবে ঘুমাচ্ছে। হঠাৎ ছেলেটার কোটের ভেতর পকেটে নজর গেল মেয়েটার। অনেকগুলো টাকা দেখা যাচ্ছে। টাকা দেখে অবশ্য মেয়েটার চোখে তেমন অবাক হওয়ার ছাপ দেখা গেল না, কিন্তু তারপর অবাক হলো মেয়েটা। এতগুলো টাকা নিয়ে কেমন আরামসে ঘুমাচ্ছে ছেলেটা। ভয় করছে না ওর যদি ডাকাতের খপ্পরে পড়ে? বাসের কোয়ালিটি ভালো হলে কি হবে, রাস্তার কোয়ালিটি মোটো ভালো না। সবে বাস চলা শুরু করেছিল, এর মধ্যে ঝাঁকুনি দিল একটা। ঘুমন্ত শুভ্র ঝাঁকুনি চোটে এসে মেয়েটার কাঁধে পড়ল, কিন্তু ওর ঘুম ভাঙল না। আচমকা ঘটে যাওয়া ঘটনায় মেয়েটা শিহরিত। নিজেকে সামলে নিয়ে সে ছেলেটার মাথা নিজের কাঁধ থেকে সরিয়ে দিল, কিন্তু এতে সমাধান হলো না। বাস আরো জোরে ঝাঁকুনি দিয়ে উঠল। এবার শুভ্রের মাথা মেয়েটার কাঁধে এসে পড়ার বদলে খুব জোরে কাঁচের গ্লাসে ঠুকে গেল। কিন্তু পুরো রাত না ঘুমানোর শুভ্র গভীর ঘুম ভাঙল না। ভয় পেয়ে গেল মেয়েটা। এরপরে বাস আবার ঝাঁকুনি দিয়ে উঠল। মেয়েটা এবার যেন নিজের উপর জোর খাটিয়ে শুভ্রের শার্টের কলার চেপে ধরল, যেন সে আবার জানালার গ্লাসে আঘাত না পায়। কয়েক ঘন্টা পর মেয়েটার কাঁধে মাথা দিয়ে শান্ত হয়ে ঘুমিয়ে আছে শুভ্র। ঘুণাক্ষেরও এ বিষয়ে টের পাচ্ছে না সে। এদিকে মেয়েটার মুখ হালকা লাল হয়ে গেছে। আশেপাশে ছিটে বসা মানুষগুলো কেমন যেন বাঁকা নজরে তাকাচ্ছে ওদের দিকে, মাঝে মাঝে হাসাহাসিও করছে। স্বপ্ন দেখছে শুভ্র। বড় একটা মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে সে। মাঠের সীমানা যেন অন্তহীন। শুভ্র হেঁটেই যাচ্ছে। এদিকে মেয়েটার গাল আরো লাল হয়ে আসছে, কারণ ঘুমন্ত শুভ্রের গরম নিঃশ্বাস এসে পড়ছে ওর ঘাড়ে। জেগে উঠল শুভ্র। নরম কিছুতে নিজেকে আবিষ্কার করলো সে। কারো কাঁধে মাথা রাখা ওর ঘুমন্ত মুখ তুলে চাইল মেয়েটার দিকে। তখনই বিপরীত দিক থেকে এক ঝলক হাওয়ায় সে মেয়েটার ঘন কালো চুল উড়িয়ে দিতে লাগলো শুভ্রের মুখে। টানা টানা চোখ, চকচকে নাক, গোলাপি ঠোঁট দুটো। হঠাৎই এক ঝটকায় শুভ্রের সব ঘুম উবে গেল। মেয়েটার কাছ থেকে দূরে সরে বসলো সে। মেয়েটাকে অনেক বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে সে। সরি। মেয়েটা আর ওর দিকে একবারও তাকালো না। এরপরে নজর সরিয়ে নিল ওর থেকে। সুন্দর একটা নীল শাড়ি পরে আছে মেয়েটা। শুনছেন? মেয়েটা আবারও তাকালো শুভ্রের দিকে। সরি। ঠাস করে একটা থাপ্পড় পড়ল শুভ্রর গালে। থাপ্পড় খেয়ে কান ভৌ ভৌ করছে শুভ্রের। স্বভাব সুলভ ভাবে রেগে না গিয়ে সে একটু অবাকই হলো, কিন্তু নিজের মনোভাব বাইরে প্রকাশ করলো না। এদিকে বাস কাঁপানো থাপ্পড়ের শব্দে সবাই ওদের দিকে মুখ হা করে তাকিয়ে আছে। মেয়েটার নজরে একটু সন্দেহ আর ভয়ের ছাপ। শুভ্র চুপ করে রইল। পরে স্টপেজে আসতে মেয়েটা নেমে গেল। শুভ্রর হেলদোল নেই, সেভাবে ঠাই বসে রইল সে। হঠাৎ পাশের সিটে নজর যেতে চমকে গেল। একটা মোবাইল সেট পড়ে আছে, সেটা তুলে নিল সে। লক খোলা আছে। ফোনের গ্যালারিতে ঢুকতেই একটু আগে ওর পাশে বসা মেয়েটার শত শত ছবি দেখল। মেয়েরা প্রচুর শৌখিন হয়, হাজার হাজার ছবি তুলতে ওরা দ্বিধাবোধ করে না। পরে স্টপেজে শুভ নেমে গেল। ওটাই ওর গন্তব্য। আকাশ কালো হয়ে এতক্ষণ বৃষ্টি আসেনি, কিন্তু শুভ বাস থেকে নামতে ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হলো। দূর থেকে স্টপেজের ছাউনিতে আশ্রয় নিল সে। বসার জন্য একটা বেঞ্চি আছে ওখানে। মোটামুটি বেশ আরাম করে বসা গেল। ওর থেকে আরো কিছু দূরে একটা বাদামওয়ালা ছেলে দাঁড়িয়ে আছে। বৃষ্টির কারণে ওখানে আশ্রয় নিয়েছে হয়তো। শুভ্র ছেলেটাকে ডাক দিল। ছোট্ট একটা প্যাকেট বাদামের পরিবর্তে 1000 টাকার নোট পেয়ে ছেলেটা খুশি হলো। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। শুভ্র মটমট করে বাদাম চিবিয়ে খাচ্ছে। একটা সিএনজি এসে থামলো স্টপেজের সামনে। একটা মেয়ে প্রায় দৌড়ে সে ঢুকলো ছাউনিতে। ওই মেয়েটা যে বাসে শুভ্রকে থাপ্পড় দিয়েছে।
অবাক হলো না শুভ্র, নিজের মতো করেই বাদাম চিবুচ্ছে সে। আবারও বাদামওয়ালা ছেলেটাকে ডাক পারল শুভ্র। এবার ভাজা বুট কিনলো, তবে ছেলেটা এবার টাকা নিল না, হয়তো মনে অতটাও লোভ নেই। মেয়েটা ইতস্তত করে শেষ পর্যন্ত বসার জায়গা না পেয়ে শুভ্রের পাশে এসে বসলো। শুভ্রকে দেখিয়ে দেখে পকেট থেকে মেয়েটা ফোন বের করলো। এরপরে একটা সেলফি তুলে মোবাইলটা পকেটে পুড়ে ফেলো। মেয়েটা প্রথমে হকচকিয়ে গিয়েছিল, হুঁশ ফিরে আসতেই বলল, আপনি শুধু অসভ্য লোক না, আপনি একজন পকেটমার। আমার মোবাইল দিন। বাদাম খেতে খেতে নিরীহভাবে মেয়েটার দিকে তাকালো শুভ্র। শাড়িতে পকেট থাকে। মেয়েটা নীল শাড়ি পরেছিল, সে প্রথমে শুভ্রের কথা বুঝতে পারল না। শুভ্র বুঝিয়ে বলল, আমার জানা মতে শাড়িতে পকেট থাকে না, যার কারণে আপনার পকেট মারা অসম্ভব ব্যাপার। অবশ্য আপনি ইচ্ছে করলে পরে এক সময় নিজের শাড়িতে পকেট লাগিয়ে আসতে পারেন, তখন না হয় আপনার পকেট মারার চেষ্টা করে দেখতে পারি। লজ্জা পেল মেয়েটা, ফেল করে তাকিয়ে রইল শুধু। বাদাম আর ভাজা বুটের প্যাকেট মেয়েটার দিকে এগিয়ে দিল শুভ্র। এরপর পকেট থেকে ফোন বের করলো। ফোন অন করে মেসেঞ্জারে ঢুকতে ঢুকতে বলল, দেখি কোনো ছেলের সাথে কথা বলেন। মেয়েটা তরক করে লাফিয়ে উঠল, শুভ্রের হাত থেকে ফোনটা নেওয়ার চেষ্টা করলো। অমনি শুভ্র বলল, বেশি ঝামেলা করলে কিন্তু ফোন ভেঙে ফেলবো। অসহায়ের মতো তাকালো মেয়েটা, হেসে দিল শুভ্র। নাম কি তোমার? নিশাত। ফোনটা উপরের দিকে ছুঁড়ে মারল শুভ্র। মেয়েটা তো ফোন ক্যাশ করতেই পারল না। শুভ্র সঠিক সময়ে ফোন ক্যাশ না করলে ফোনটার 12টা বেজে যেত। মেয়েটাকে ফোন ফেরত দিয়ে পায়ের উপর পা তুলে আশ করে বসলো শুভ্র। এই যে আপনার ফোনটা যে আপনাকে এনে ফেরত দিলাম, তার বদলে আমাকে আপনি অপমান করলেন। আর আপনাকে যে আমি বাসে 2 ঘন্টা ধরে আমার কাঁধে মাথা রেখে ঘুমাতে দিলাম, তার বেলায় ছোট্ট বাচ্চাদের মতো ঘুমানোর সময় মুখ থেকে লালা ফেলে আমার শাড়ি নষ্ট করেছেন আপনি। শুভ্র ঘুরে বসলো মেয়েটার দিকে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়, আপনাকে আমি আর একটা শাড়ি কিনে দেব, কিন্তু আপনি আমাকে আবারও আপনার কাঁধে মাথা রেখে ঘুমাতে দিবেন। রাজি আছেন? চটে গেল নিশাত, ছেলেটাকে পেয়েছে ঠিকই। আমি ওরকম মেয়েই নই। ওরকম মেয়ে দরকার হলে পতিতালয়ে যান, ওখানে অভাব নেই। বাহ, কি কঠিন কথা শুনিয়ে দিলেন। শুভ্র মেয়েটার কোলে মাথা রেখে দিল। আচমকা ঘটনাতে নিশাত হালকা কেঁপে উঠল। আপনার মতো সুন্দরী মেয়েদের কোল অথবা কাঁধ খালি থাকা বড্ড বেমানান। ওখানে কাউকে না কাউকে একটু আরাম করে ঘুমাতে দেওয়া উচিত। নিশাতের গাল লজ্জায় লাল হয়ে উঠেছে। এক ঝটকা দিয়ে শুভ্রকে কোল থেকে ফেলে দিল নিশাত। মাটি থেকে আর উঠল না শুভ্র, মাটিতেই শুয়ে রইল। হাত বাড়িয়ে বেঞ্চি থেকে বাদাম নিয়ে একটা একটা করে মুখে পুরল সে। নিশাত রেগে গিয়ে বলল, আপনি একটা অসভ্য মানুষ। আপনাদের জন্য রাস্তায় মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতেই পারে না। আপনার ঘরে কি মা বোন নেই? উঠে বসলো শুভ্র। ওর চোখের কৌতুক ভাব দূর হয়ে গেছে এখন। গাছেরে ময়লা ফেলতে ফেলতে বলল, আমার ঘরে মা বোন নেই, আমার কেউ নেই। ছোটবেলা থেকেই একলা মানুষ হয়েছি। নিশাতের খারাপ লাগলো কথাটা শুনে, মিনমিনিয়ে গলায় বলল, আর যাই হোক, আপনি আমার কোলে শুয়ে কাজটা ভালো করেননি। আমি দরকার হলে রাস্তার কুকুরকে কোলে নিব, কিন্তু আপনাকে না। অমনি বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা কুকুরকে আসতে দেখা গেল। কুকুরটা এসে একদম নিশাতের পাশে বসলো। প্রথমে নিশাতকে একটু ঘাবড়ে যেতে দেখা গেল। এরপর নিশাত ভয়ে শুভ্রের কাছে এসে বসলো। কুকুরটা গা ছাড়া দিয়ে একটা হাই তুলল। ওটা ধারালো দাঁত দেখে নিশাত আরো ভয় পেয়ে শুভ্রের হাত চেপে ধরলো। হো করে হেসে দিল শুভ্র। রাস্তার কুকুরকে কোলে নেওয়ার স্বাদ মিটে গেছে এত তাড়াতাড়ি? নিশাতের অবস্থা শোচনীয় দেখাচ্ছে। হয়তো মেয়েটা কুকুরকে ভয় পায়। দরকার হলে ওই বাদামওয়ালা ছেলেকে কোলে নিব, তাও আপনাকে। শুভ্র বাদমওয়ালা ছেলেটাকে ডাক দিল। ছেলেটা আসতেই শুভ্র বলল, এই বেটা, তোর এই আপু নাকি তোকে কোলে নিতে চায়? ওনার কোলে উঠবি? ছেলেটা ফোকলা দাঁতে ফেলে হাসি দিয়ে নিশাতের দিকে তাকালো। নিশাত কি করবে বা কি বলবে কিছুই বুঝতে পারছে না। শুধু এতটুকু বুঝতে পারছে যে ওর সাথে বসা এই মানুষটা খুব অসভ্য। বাদামওয়ালা ছেলেটা নিশাতের দিকে তাকিয়ে ফোকলা হাসি দিচ্ছে। শুভ্র আগুনে আরো ঘি ঢাললো। এই বেটা, কথা কানে যায় না? এরকম সুন্দরী মেয়ের কোলে ওঠার সুযোগ পাইলে আমি নিজেও ছেড়ে কথা বলতাম না।
তাড়াতাড়ি ওঠ ব্যাটা। ছেলেটা একটু ভয় পেল, পরক্ষণেই পোকায় খাওয়া দাঁতে হাসি খেলে গেল তার। আমি সব বলছি স্যার। ম্যাম সাহেব আপনার লগে রাগ করছে তাই না? এর জন্যে আমারে বলির বকরি বানাইতে চাইতেছেন? নিষাদ গলা চড়িয়ে বলল, এই পিচ্চি, তোরে এসব পাকনা পাকনা কথা কে শেখাই রে? হুম, কানের নিচে একটা দিব না, সোজা হয়ে যাবি। ছেলেটা কাঁদো কাঁদো স্বরে বলল, ম্যাম সাহেব আপনি রাগ করছেন স্যারের লগে? আমারে বকা দেন কেন? নাম কি তোর পিচ্চি? সাগর। চমৎকার নাম তো। কি করিস? আমার গলায় এটা কি ঝোলানো দেখতে পাইতেছেন না? নিষাদ দেখলো ছেলেটার গলায় গামছা দিয়ে বড় একটা ঝুড়ি ঝোলানো, ঝুড়িতে বাদামার বুট সাজানো। কতই বা বয়স হবে ছেলেটার? 10 বা 11। এই বয়সেই এসব। তোর বাবা মা আছে? কেউ নাই আমার। কত সহজে না কথাটা বলে দিল ছেলেটা। খুব কষ্ট করে বড় হতে হয়েছে হয়তো তার। শুভ্রের দিকে তাকালো নিষাদ, মিনমিনিয়ে গলায় বলল, ফোনটা দিবেন? শুভ্র বিনা বাক্য ব্যয়ে ফোন এগিয়ে দিল। নিষাদ একটা নাম্বার ডায়াল করলো। হ্যালো রাশিদ, ভালো আছো? আমিও ভালো আছি। তোমার একটা হেল্প দরকার, বুঝেছো? একটা এতিম ছেলেকে তোমায় একটু মনিটর করা লাগবে। ওকে আমি একটা ভালো স্কুলে পড়াতে চাই। ওপাশ থেকে কি যেন শোনার পরে নিষাদ কল কেটে দিল। ছেলেটা চলো চলো নজরে তাকাচ্ছে ওর দিকে। কি রে, কাঁদছিস কেন? আপনাগো মতো মানুষেরা শুনছি আমাগো মতো ছেলেদের পাচার করে দেয় বিদেশে। যাব বোকা, তোকে আমি পাচার করতে যাব কেন? ভেবে দেখলাম তোকে ভালো বোর্ডিং স্কুলে রেখে পড়াশোনা করাবো, আর তোর খাওয়া দাওয়া কোনো অসুবিধেও হবে না। তাছাড়া তোর যদি একলা একলা লাগে আমাকে ফোন করে জানাবি, আমি সাথে সাথেই আসবো। ছেলেটাকে নিষাদ জড়িয়ে ধরলো। ভালো করে পড়াশোনা করিস, বুঝলি? অমনি প্রচন্ড জোরে বজ্রপাত হলো। নিষাদ ভয়ে শুভকে জড়িয়ে ধরলো। জোরে জোরে কয়েকবার বজ্রপাতের পরে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হলো। নিষাদ শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখ থেকে সব আনন্দ যেন মুছে গেল। উঠে দাঁড়ালো শুভ্র। কোটের পকেট থেকে মোটা টাকার বান্ডিলগুলো বের করে নিষাদের হাতে ধরিয়ে দিল। আপনাকে আমি চিনে রাখলাম, ছেলেটাকে মানুষ করবেন আপনি। আমিও এই ছেলেটার খোঁজ নিব, আর আমার নজর থেকে আপনি বেঁচে ফিরতে পারবেন না, এই জন্য ছেলেটার খেয়াল রাখবেন। এই বলে শুভ্র চলে যেতে শুরু করলো ওখান থেকে। সবে ছাউনির বাইরে পা রেখেছে, কে যেন ওর কোট চেপে ধরলো। শুভ্র পিছনে তাকিয়ে দেখে নিষাদ ওর কোটের কোনা চেপে ধরে রেখেছে। এই বৃষ্টির ভেতর কোথায় যাচ্ছেন আপনি? পকেট মারদের কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, যাচ্ছি কোথাও আবারও কারো পকেট মারতে। একটা চোখ টিপ দিয়ে শুভ্র চলে যেতে শুরু করলো বৃষ্টিতে ভিজে ভিজে। নিষাদ বারবার পেছন থেকে ডাকলো ওকে, কিন্তু ছেলেটা শুনলো না। হারিয়ে গেল বর্ষার অঝোর বর্ষণের ভিতর। নিষাদ বেঞ্চে বাদুমালা ছেলেটাকে জড়িয়ে ধরে বসে আছে। বৃষ্টি থামার নাম গন্ধ নেই। একটা গাড়ি এসে থামলো সেখানে। সাদা ইন করা শার্ট পরা এক সুদর্শন যুবক নামলো গাড়ি থেকে। বৃষ্টির তোয়াক্কা না করে এগিয়ে এলো ছাউনির দিকে, হাতে একটা ফ্লাক্স। নিষাদ ব্যস্ত হয়ে বলল, এ কি করছিস কি তুই? বৃষ্টিতে ভিজে ভিজে এলি কেন? ছেলেটা হাসি মুখে বলল, আজকে তোর জন্য আমি চাওয়ালা সাজলাম, আর চাওয়ালাদের কাছে ছাতা থাকে না। ভাবলাম এই বৃষ্টির ভিতরে তোর জন্য চা নিয়ে আসি। আসতে না আসতে ছেলেটা ফ্লাক্সের কাপে চা ঢেলে নিষাদের দিকে এগিয়ে দিল। নিষাদ চায়ের কাপ না নিয়ে দুষ্টামি করে বলল, চাওয়ালার ফিলিংস আসছে না। চাওয়ালার তো এরকম ফিটফাট বাবু সেজে থাকে না। আগে ভালো করে সাজ পোশাক সেরে আয়, পরে ভেবে দেখব তোর হাতে চা খাওয়া যায় কি না। বারে, চাওয়ালার কি শার্ট প্যান্ট পরতে পারে না? আচ্ছা দাঁড়া। এ বলে ছেলেটা নিজের শার্টের বোতামগুলো খোলা শুরু করলো। নিষাদ অবাক হলো, হাসতে শুরু করলো। আরে করছিস কি রাশেদ? থাক, দে দেখি তোর চা, খেয়ে দেখি কেমন হলো, আর বস এখানে। রাশেদ বেঞ্চে বসলো। রাশেদ আর নিষাদ ছোটবেলা থেকেই একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড, তবে তাদের সম্পর্কটা এর বেশি আগায়নি। রাশেদ এগিয়ে নিতে চেয়েছিল কিন্তু পায়নি, কারণ নিষাদ এসব বিষয়ে কখনো আগ্রহী ছিল না, আর এগুলো থেকে সম্পূর্ণ দূরে সরে থাকতো। বল, কি বলবি? তোর বোন যে স্কুলে চাকরি করে ওখানেই এই ছেলেটাকে ভর্তি করাবো রে। তোর বোনকে একটু কষ্ট করে বলতে পারবি যে ওই ছেলেটাকে একটু দেখে শুনে রাখতে? ওকে,
চিন্তা করিস না, সব কাজ হয়ে যাবে। রাশেদ সাগরের মাথায় হাত বুলিয়ে দিল। তুই খুব ভালো রে নিশাদ। নিশাদ জিজ্ঞাসা করল, কি বললি? কিছু না। অঝড় বৃষ্টিতে রাস্তার দুপাশে হেঁটে যাচ্ছে শুভ্র। রাস্তার দুপাশে বড় বড় ঘাস। শুভ্রের মুখে এক টুকরো হাসি। আনমনে বলল, মেয়েটা খুব সুন্দর। গাড়িতে বসে আছে নিশাদ, রাশেদ আর সাগর। সাগর যেই বস্তিতে থাকে ওই বস্তি থেকে ওর ভাড়া ক্লিয়ার করে সাগরের সব জিনিসপত্র নিয়ে এসেছে ওরা দুজন। বর্তমানে ওরা গাড়িতে করে যাচ্ছে নিশাতের বাড়ি। রাশেদ গুনগুন করে গান গাইছে, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হবে তুমি বলো তো। হঠাৎ ওদের গাড়ির সামনে আরেকটা গাড়ি এসে ব্রেক কষলো। ওই গাড়ি থেকে 6-7 জন লোক হকি স্টিক আর লোহার ডান্ডা নিয়ে বেরিয়ে এলো। রাশেদ চিন্তিতভাবে নিশাদকে বলল, যাই হয়ে যাক, গাড়ি থেকে বের হবি না। রাশেদ গাড়ি থেকে বের হয়ে লোকগুলোর সামনে দাঁড়ালো, বিনীতভাবে বলল, আপনারা? আর কিছু বলতে পারল না। রাশেদের ঘাড়ে কে যেন একটা আঘাত করলো, টলে পড়ে যেতে গেল সে। নিলয়কে ভয় পেতে দেখা গেল না। রাশেদকে আঘাত করতে দেখে চোখ জ্বলে উঠল তার। গাড়ির দরজা খুলে সে নিজেও বেরোতে যাচ্ছিল, কিন্তু তখনই ও দেখলো গাড়ির দরজার সামনে আগে থেকে একজন দাঁড়ানো। লোকটা হকি স্টিক তুলে নিশাতের লোকটা আচমকাই হকি স্টিক দিয়ে নিশাতের দিকে আঘাত হানলো। চোখ বন্ধ করে ফেলল নিশাত, কিন্তু কয়েক মুহূর্ত পার হলো কোনো আঘাত আসলো না ওর গায়ে। চোখ খুলে দেখলো লোকটার হকি স্টিক একটা হাত ধরে রেখেছে শুভ্র। বৃষ্টির পানিতে গাড়ির কাজ ভিজে ঘোলা হয়েছিল, এজন্য নিশাত দেখেনি যে শুভ্র রাস্তার পাশ ধরে হেঁটে আসছে। কাকতালীয়ভাবে শুভ্র তখন এই পথ দিয়েই যাচ্ছিল। হঠাৎ গাড়ির ভেতরে নিশাতকে দেখতে পেয়ে অবাক হয়। পরে যখন দেখে কিছু লোক ওর উপরে আক্রমণ করছে তখন এগিয়ে আসে সে। শুভ্র শীতল কণ্ঠে নিশাতকে বলে, ভয় পেও না, ভেতরে যাও। শুভ্র কাঠের হকি স্টিক ভেঙে ফেল, লোকটাকে এক ঘুষি দিয়ে নক আউট করে। একাই ভিড়ে গেল বাকি 5 জনের সাথে। ওই লোকের আঘাতে থেকে আত্মরক্ষা করতে করতে এক একে সবাইকে ধরাশায়ী করলো শুভ্র। হাঁপাচ্ছে সে। একজন উঠে পেছন থেকে শুভ্রের মাথায় আঘাত করলো। রক্ত লাল নজর তার দিকে তাকালো শুভ্র। লোকটাকে ধরে মাথার উপর তুলে একটা আছাড় দিল সে। এরপর আবারও মাথার উপর তুলে ছুঁড়ে মারলো সামনে গাড়ির কাছে। ঝনঝন করে কাঁচ ভেঙে পড়লো। গাড়ির ভেতর ঢুকে গেল লোকটা। সব যেভাবে শুরু হয়েছিল তার চেয়ে দ্রুত গতিতে শেষ হয়ে গেল। শুভ্র একবার পেছনে তাকালো, এরপর রাশেদের দিকে ফেল। রাশেদকে পাজাকোলা করে তুলে এনে গাড়িতে বসিয়ে দিল। এরপর চলে যেতে শুরু করলো আবারও। নিশাত দ্বিধায় পড়ে গেল। লোকটা এভাবে ভিজে ভিজে রাস্তা দিয়ে যাবে, ওর কি লোকটাকে থামানো উচিত? জ্ঞান ফিরতেই ঘাটটা ব্যথা করে উঠল রাশেদের। নিশাত গাড়ি ড্রাইভ করছে। শুভ্র চলে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে থম মরে বসেছিল সে। পরে একসময় যখন ড্রাইভ করা শুরু করেছিল তখন আর রাস্তার পাশে শুভ্রকে দেখা যায়নি, হয়তো কোনো ট্যাক্সিতে করে চলে গেছে সে। রাশেদ এক ঝাঁক প্রশ্ন করে বসলো নিশাতকে, কিন্তু উত্তর দেওয়ার মতো মুডে দেখা গেল না নিশাতকে। নিশাত গভীর চিন্তায় মগ্ন। বাসার সামনে এসে গাড়ি থামলো নিশাত। গাড়ি থেকে বের হয়ে রাশেদের দিকে তাকিয়ে বলল, ছেলেটার খেয়াল রাখিস, আমি দেখি বিকালেই ওই স্কুলে যাব। গাড়ি চালাতে পারবি তো? হ্যাঁ পারবো, চিন্তা করিস না তুই। না, ওয়েট কর। নিশাত ফোন বের করে দারোয়ানকে কল করলো। প্রায় সাথে সাথেই সদর দরজা খুলে গেল। দারোয়ান পেশাদারদের মতো এসে নিশাতের সামনে সালাম ঠুকলো। নিশাত দারোয়ানকে আদেশ দিল, আমাদের ড্রাইভারকে বলুন এই গাড়িটা ড্রাইভ করে দিয়ে আসতে। এই বলে রাশেদের কাছ থেকে বিদায় নিয়ে নিশাত বাড়িটির ভিতরে চলে গেল। আলিশান বাড়ি, বড় একটা সুইমিং পুলের সামনে একজন লোক বসে আছে। তাকে ঘিরে গার্ডটা সিকিউরিটি গার্ড। প্রতিটা সিকিউরিটি গার্ডের হাতে অত্যাধুনিক অস্ত্র। নিশাতকে দেখে স্বস্তি পেলেন জিদান সাহেব। দেশের একজন টপ বিজনেসম্যান উনি, কিন্তু ব্যবসায়ী পরিচয় আলে উনি বাংলাদেশের সবচেয়ে বড় মাফিয়া গ্যাংয়ের লিডার। রাজনীতির মাঠও নিজের বিশ্বস্ত ফুটিয়ে সাজিয়ে রেখেছেন। কিরে মা, বৃষ্টিতে ভিজে এলি কেন? গাড়ি কোথায়? বাবা, গাড়ি তো বুক করেছিলাম, কিন্তু গাড়ি আসেনি এই জন্য। এর বেশি বলতে পারল না নিশাত। পেছন থেকে কেউ বলে উঠল, রাস্তা সারুন। পেছনে ফিরে তাকাতে নিশাত অবাক হলো। শুভ্র দাঁড়িয়ে আছে ওর পেছনে। কোনখান দিয়ে কখন এসেছে ছেলেটা? গেটে 8জন দারোয়ান মোতায়েন ছিল। সবাইকে উল্টো পড়ে থাকতে দেখা গেল। জেদান মেয়েরকে টেনে নিয়ে গেলেন নিজের কাছে। 4 জন সিকিউরিটি গার্ড অস্ত্র তাক করলো শুভ্রের দিকে। অমনি নিশাত চিৎকার দিয়ে বলল,
গুনস ডাউন। গার্ডরা অবাক হয়ে তাকালো নিশাতের দিকে। নিশাত আবার বলল, অল গুনস ডাউন। আই রিপিট, অল গুনস ডাউন। গার্ডরা তাদের অস্ত্র নামিয়ে ফেল। শুভ্রের চুল দিয়ে ফোটে ফোটে রক্ত পড়ছে। নিশাত জিদান সাহেবের দিকে ঘুরে তাকালো। বাবা, মিট মাই ফ্রেন্ড শুভ্র। জিদান সাহেব থ হয়ে গেল। শুভ্র নিজেও থ হয়ে গেল। মেয়েটা ওর নাম জানলো কি করে? নিশাত বাবাকে একটা সুন্দর হাসি উপহার দিয়ে শুভ্রের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো বাড়ির দিকে। শুভ্র বাধা দিতে চেয়েও পারল না। রাজকীয় একটা কক্ষে শুভ্রকে টেনে নিয়ে এলো নিশাত। জোর করে বিছানায় বসিয়ে দিল শুভ্রকে। ফার্স্ট এইডের একটা বক্স এনে বসলো শুভ্রর পাশে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আশা করি আমার থেকে ট্রিটমেন্ট নিতে আপনার কোনো আপত্তি নেই। শুভ্রকে কিছুই বলতে দিল না সে। ফার্স্ট এইডের বক্স খুলে তুলো আর অ্যান্টিসেপটিক নিল। তুলায় অ্যান্টিসেপটিক ঢেলে শুভ্রের মাথায় আঘাতপ্রাপ্ত অংশে চেপে ধরল। ব্যথায় আহ শব্দ বেরিয়ে গেল শুভ্রের মুখ থেকে। নিশাত চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো, খুব ব্যথা করছে বুঝি? শুভ্র বলল, ব্যথা দিয়ে আবার জিজ্ঞেস করছেন ব্যথা পেয়েছে কিনা? ঠিকই আছে, সব জায়গায় গিয়ে এত মারামারি করেন কেন? সেটা আমার ব্যাপার। নিশাত রক্ত ভেজা তুলো ফেলে একটা ইঞ্জেকশন বের করলো। সেটা দেখে শুভ্র আটকে উঠল। বিষয়টা খেয়াল করে ফিক করে হেসে দিল নিশাত। কি ইঞ্জেকশন ভয় করে? চিন্তা নেই, এমনভাবে ইঞ্জেকশন পুশ করব টেরই পাবেন না। তারপর শুভ্র পালিয়ে যেতে চাইল, কিন্তু নিশাত জোর করে অ্যানেস্থেসিয়া ইঞ্জেকশন দিয়ে কাটা জায়গায় প্যারালাইসিস করে দিল। এরপর ব্লেড দিয়ে কাটা জায়গায় চুল কেটে দিয়ে সুই সুতো দিয়ে ভালো করে শুভ্রের মাথায় চামড়া সেলাই করে দিল। শুভ্রের মুখ বিধ্বস্ত। নিশাত ক্ষত আবারও পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল শুভ্রের মাথায়। এরপর একটা প্যাড নিয়ে কিছু ওষুধের নাম লিখে দিল। কাগজ ছিঁড়ে শুভ্রের হাতে দিয়ে বলল, এই ওষুধগুলো কিনে খাবেন, কয়টা কয় বেলা কত ডোজ করে খেতে হবে তা লিখে দিয়েছি। কাগজটা হাতে নিয়ে শুভ্র একটু অবাক হলো। আপনি আসলেই ডাক্তার হওয়ার যোগ্য। কথাটা শুনে নিশাতের গাল লাল হয়ে উঠল। এতক্ষণে হুঁশ ফিরল যেন ওর। এই ছেলেটা কে হয় ওর? কি বোঝে ছেলেটাকে এত যত্ন করে ট্রিটমেন্ট দিয়েছে সে? ইতস্তত করে বলল, এই কথাটা কেন মনে হলো আপনার? কারণ অন্যান্য ডাক্তারদের মতো আপনার হাতে লেখাও বোধগম্য নয়। কথাটা শুনে নিশাত কটমট করে তাকালো শুভ্রের দিকে। শুভ্র হাসছে। নিজেকে সামলে নিল নিশাত। আসলে হাতে লেখা বোধগম্য নয়। আবারও কাগজে সুন্দর করে ওষুধের নাম এবং খাওয়ার সময় লিখে দিল। শুভ্র একটু অবাক হলো। এরপরে বোকার মতো জিজ্ঞেস করলো, ফিস কত দিতে হবে? হোয়াট? মানে হচ্ছে আপনার চেক আপ আর ট্রিটমেন্টের ফিস কত? নিশাত আবারও রেগে গেল। লোকটা নিজেকে কি মনে করে অনেক বড় লোক যে টাকার গরম দেখাচ্ছে? নিশাতের ইচ্ছে করছিল 1 কোটি টাকা ফিস চেয়ে বসতে, তবু নিজেকে সামনে নিল। সপ্তাহে একবার আমার কাছে এসে মাথার ক্ষত ওয়াশ করিয়ে যাবেন, ব্যাস এটাই আমার ফিস। অমনি নিশাতের দরজায় টোকা পড়ল। বাইরে থেকে একজন গার্ড বলল, মিস্টার শুভ্র, জিদান সাহেব আপনাকে কন্ট্রাক্ট এর ব্যাপারে আলোচনা করার জন্য ডেকেছেন। কথাটা শুনে এক মুহূর্তে শুভ্রের মুখ থেকে সব মুগ্ধতা মুছে গেল। নিশাতের দিকে তাকালো সে। আপনার কাছে আমি ঋণী থাকলাম। কিছুক্ষণ আগে সৈকত সাহেবের কল পেয়ে রিসিভ করলেন জিদান সাহেব। ওপাশ থেকে যা শুনলেন তারপর ওনার কলিজা শুকিয়ে গেল। এটা ঠিক, উনি একটা নিজেই নরপিশাচ, কিন্তু ওনার চেয়ে বড় নরপিশাচ এখন তার প্রিয় মেয়ের রুমে। ধক করে কেঁপে উঠল ওনার বুক। শুভ্রের নামে কিলার সোসাইটিতে অনেক মিথ আছে। এই তো আজকে জিদান সাহেবের বিশ্বস্ত 2 কিলারকে মেরে ফেলেছে শুভ্র। এতক্ষণে সৈকত সাহেবের কাছে এসব জানলেন জিদান সাহেব। এজন্য তো একজন দক্ষ খুনি দরকার ছিল, কিন্তু তাই বলে এই নরপিশাচ? আর ভাবতে পারলেন না জিদান সাহেব, জিদান আহমেদ সৌরভ সৈকত সাহেবের বড় ভাই। সৈকত সাহেব তার হয়ে কিলার ইন্ডাস্ট্রি সামলাচ্ছে। সৈকত সাহেবের কথাই বোঝা গেল শুভ্র তার কাছে অনেক দামি। জিদান সাহেবের সামনে শুভ্র বসে আছে, চোখে শীতল দৃষ্টি। চাঁদপুর 4 আসনের এমপি রাসেল খানকে চেনো? চিনি না, তবে চিনে নেব। ওকে তোমার মারতে হবে। কাজ হয়ে যাবে। উঠে দাঁড়ালো শুভ্র। পেছন থেকে জিদান সাহেব ডাক দিলেন, আমার মেয়ের সাথে তোমার কি সম্পর্ক? ঘাড় ঘুরিয়ে তাকাল শুভ্র। জাস্ট এ কনফিডেন্স। কোইন্সিডেন্স হলে ও তোমার নাম জানলো কি করে? সেটা ওকেই জিজ্ঞেস করুন।
আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল শুভ্র। নিশাত নিজের রুমে বসে আছে। গার্ডদের মুখে মিস্টার শুভ্র নামটা শুনে ও অবাক হয়ে গিয়েছিল। নিশাত তো একটু অনুমান করে একটা মিথ্যা নাম বলেছিল, কিন্তু কে জানতো নামটা সত্যি হয়ে যাবে। চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিল শুভ্র। নিজের পার্সোনাল গাড়িতে করে রওনা দিল সে। টুং করে নিশাতের ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা পড়ি থমকে গেল সে। চাঁদপুর 4 আসনের এমপি রাসেল খানকে মারার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে দেশের অনেকগুলো কুখ্যাত খুনিকে। 4 দিন পরে এক সমাবেশে উনি উপস্থিত হবেন, তখনই তার উপর হামলা হতে পারে। রাসেল খানের মাথার বাউন্ডি যা রাখা হয়েছে তাকে খুনিরা জোকের মতো তার পিছনে লেগে থাকবে। সবগুলো খুনের পরিচয়ে আর ডিটেলস পাঠিয়ে দিয়েছি, শুধু একজনের পারিনি। লোকটা সম্পর্কের কোনো তথ্য উপলব্ধ নয়। খুন করেছে অনেকগুলো, কিন্তু রেকর্ড নেই। বিষয়টা শুরু হয়েছিল বছর 3 আগে। নিশাত তখন কলেজে পড়ে। একদিন সে খবর পায় যে ওর বান্ধবীকে কে বা কারা নৃশংসভাবে হত্যা করে ফেলেছে। সেই থেকে নিশাত নিজেই একজন সিক্রেট কিলার হয়ে যায় মাফিয়াদের বিরুদ্ধে। আর মাফিয়াদের ভাড়াটে খুনিদের বিরুদ্ধে চলতে থাকে ওর যুদ্ধ। নিজের বান্ধবীর হত্যাকারীদের খুঁজে বের করে সে গোপনে নৃশংসভাবে তাদের মেরে ফেলে। আর তারপর থেকেই বিষয়টা ওর নেশা হয়ে যায়। অত্যাচার আর গুপ্ত হত্যাকারীদের বিরুদ্ধে রবিনহুডের মতো রুখে দাঁড়ায়। কিলারদের জন্য মূর্তিয়মান আতঙ্ক হয়ে যায় সে। ওর মতোই আরও ছেলেমেয়ে নিঃশ্বাসের সাথে যোগ দেয়, গড়ে তোলে অপ্রতিরোধ এক গ্যাং, যাদের লক্ষ্য অপরাধীদের খুঁজে বের করা। প্রথমে ওরা অপরাধীদের ডিটেলস বের করে পুলিশকে দেয়। পুলিশ আর আইন যদি সঠিক বিচার না করে, তাহলে ওরাই বিষয়টা হ্যান্ডেল করে নিজেদের উপায়ে। রাসেল খানকে নিয়ে এত তোলপাড়ের কারণ হলো গত কয়েক মাসে রাসেল খান চাঁদপুরের মহাসড়কে এবং মেঘনা নদীর লঞ্চঘাট রুটে ধরা খাওয়া চোরা চালানের মালগুলো নিয়ে অনেক কঠোর অবস্থান নিয়েছিলেন। চোরাই মালগুলো তার দায়িত্বে রাখা এবং সরাসরি অভিযান চালিয়ে শত শত মাফিয়াদের এজেন্টকে গণহারে গ্রেপ্তার করা হয়। এসবের নৈপথ্যে ছিল নিশাতের দল। ওরাই সব ইনফরমেশন পুলিশকে দিয়েছিল। এর পেছনে আরেকজন বীর পুলিশ ইন্সপেক্টর আছে। চোরাই মাল বীরত্বের সাথে পাকড়াও করার জন্য তাকে প্রমোশন দিয়ে ফরিদগঞ্জ থানার ওসি পদে নিয়োগ করা হয়েছে। কিন্তু এসবে বিরাট লস হয় মাফিয়া সিন্ডিকেটের। বিশাল আর্থিক সমস্যায় চট্টগ্রাম বিভাগের চাঁদপুরের আশেপাশে পুলিশরা সতর্ক হয়ে ওঠে। ফলে ফেনী এবং চট্টগ্রাম বিভাগে মাফিয়াদের ব্যবসা 50% স্থবির হয়ে পড়ে। এজন্য মাফিয়ারা পুলিশ অফিসার সহ খোদ এমপিকেই মারার প্ল্যান করে। প্ল্যান অনুসারে বাংলাদেশের সবচেয়ে ভয়ানক কিলারকে টাস্ক দেওয়া হয়। সেই কিলার হলো শুভ্র। আজ পর্যন্ত অসংখ্য খুন করেছে সে, কোনো ক্লু ছেড়ে যায়নি। সবচেয়ে ভয়ানক কিলার হিসেবে ওর নাম মাফিয়াদের মুখে মুখে ঘোরে, কিন্তু আর কেউ কখনোই জানতে পারেনি এই কথা। শুধু শুভ্র একা নয়, আরও 40 জন কুখ্যাত খুনিদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। নিজেদের পার্সোনাল BMW-তে করে ঝড়ের গতিতে চাঁদপুর মহাসড়কের দিকে এগোচ্ছে শুভ্র। রাসেল নামটার সাথে ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে। চোখে একরাশ অনিশ্চয়তা শুভ্রের। একে একে সব কিলারদের ডিটেলস দেখছে নিশাতের ব্যাপারে যে মাফিয়াদের কাছে কোনো তথ্য নেই এমনটা না, কিন্তু নিশাতের চেহারা আজ পর্যন্ত কেউ দেখেনি। যে মাফিয়ার চেহারা দেখেছে সে আর বেঁচে থাকেনি। নিশাত মাফিয়াদের সম্পর্কে অনেক তথ্যই জানে, কিন্তু মাফিয়াদের টপ গডফাদার যে ওর নিজের বাবা একথা সে জানে না। একঘরে বাবা মেয়ে একজন আরেকজনের শত্রু, একজন আরেকজনের বিরুদ্ধে কাজ করে, কি অদ্ভুত বিষয়টা। ফ্ল্যাশব্যাক। শুভ্র এক পিতামাতার পরিচয়হীন অনাথ। একটা এতিমখানায় শৈশব কেটেছে ওর। এতিমখানার দিনগুলো যে ওর খুব ভালো কেটেছে এমন না। এতিমখানায় ফ্যাসিলিটিস তেমন ভালো ছিল না। তারপর কোনোরকম দিন কাটছিল শুভ্রের। খুব সম্ভবত সেদিন এতিমখানার কিছু ছেলে শুভ্রকে মারছিল। একজন ছেলে সেদিন এগিয়ে আসে শুভ্রকে বাঁচানোর জন্য। ছেলেটার নাম রাসেল ছিল। ছেলেটার স্বাস্থ্য আহামরি ভালো ছিল না। পাতলা গড়নের ছেলে রাসেল, ছোট্ট করে ছাটা সজারুর মতো চুল। এই ছোট্ট কারণেই রাসেল আর শুভ্র বন্ধু হয়ে যায়। তবে তার 1 বছরের মাথায় শুভ্রকে অ্যাডপ্ট করেন সৈকত সাহেব। এরপর থেকে গত 16 বছরেও রাসেলের কোনো খোঁজ পায়নি শুভ্র। বর্তমানে একটা নির্জন রাস্তা দিয়ে জঙ্গলের ভেতর যাওয়া শুরু করে শুভ্র। যেতে যেতে একসময় জঙ্গলের মাঝে খোলা একটা মাঠ পড়ল। মাঠের শেষ প্রান্তে একটা বাড়ি। ওটার কাছে গিয়ে গাড়ি ব্রেক কষল শুভ্র। গাড়ির দরজা খোলাই ছিল।
ভেতরে ঢুকে আস্তে আস্তে নিজের পোশাক চেঞ্জ করে ভিখারির সাজে পোশাক নিল সে। ভিখারি সেজেই অধিকাংশ খুন করে শুভ্র। টেবিলের উপর একটা ফাইল পড়ে আছে, রাসেল খানের সব ডিটেলস ওর ফাইলে। শুভ্র অপ্রস্তুত হয়ে ফাইলটা তুলে নিল। ভেতরে লেখাগুলো পড়ে মাথা একবার ঘুরে উঠল শুভ্রের। নিশাত বসে আছে ফরিদগঞ্জ থানার মধ্যে। মাহফুজ হিমাদ্রি চায়ের কাপটা রেখে তাকালেন ওর দিকে। নিশাতের ব্যাপারে তার সব জানা আছে। উনি বললেন, ভয় করছে না তোমার? কেন? আমি যে কোনো সময়ে তোমাকে গ্রেপ্তার করতে পারি। মাফিয়ারা রাসেল খানের মাথায় বাউন্ডারি ঘোষণা করেছে। মেরুদণ্ডটা সোজা করে বসলেন মাহফুজ। বলো কি? ঠিকই বলছি, এখন থেকে আরও আপনাকে সাবধান হতে হবে। যতটা আন্দাজ করেছি তা বিশ্লেষণ করলে মনে হয় খুব তাড়াতাড়ি হামলা হবে ওনার ওপর। তুমি এত সব জানো কিভাবে? রাসেল খানের শিডিউল হ্যাক করে জেনেছি আগামী 2 দিনের মধ্যে উনি ফরিদগঞ্জে একটা সমাবেশ করবেন। শুধুমাত্র ওই দিনেই তাকে টার্গেট করা সম্ভব। তাছাড়া এই 2 দিন ওনার সিকিউরিটি ভেদ করে কেউ ওনাকে মারতেও পারবে না। আলোচনা চলতে থাকলো মাহফুজ আর নিশাতের মাঝে। ছেঁড়া ফাটা জামা কাপড় পরে আবারও ভিখারির সাজ নিয়েছে শুভ্র। ব্যস্ত রাস্তায় পাশে কয়েকজন মুচি বসেছে, তাদের পাশে গিয়ে বসলো সে। মুচিরা অবশ্য শুভ্রকে দেখে তেমন অবাক হলো না, হয়তো এদের চোখ শুয়ে যাওয়া হয়ে গেছে। রাশেদ নিজেও নিশাতের গ্যাংয়ের একজন মেম্বার। ওই সুবাদে সে নিজেও এসেছে। কাকতালীয়ভাবে রাশেদ শুভ সেই মুচির কাছে বসেছিল। ওখানে যাই, কারণ তার জুতা পালিশ করা দরকার। মুচি জুতো জোড়া পালিশ করতে থাকে। তখনই ওইখান দিয়ে রাসেল খানের গাড়ি বহর যেতে থাকে। রাশেদ উৎসুক হয়ে বিষয়টা ভিডিও করে। রাশেদের ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে শুভ্রের চেহারা। নিশাত যে হোটেলে এসেছিল ওই হোটেলের মধ্যেই ও টিমের সবাই আজ আসার কথা। 11:59 প্ল্যান মোতাবেক হোটেলের ইলেকট্রিসিটি চলে যায়, যাতে সিসিটিভি ক্যামেরায় কেউ ধরা না পড়ে। হোটেলের পেছনেই একটা আবাসিক ভবন। 2 ভবনের জানালা দূরত্ব খুব বেশি না। নিশাতের রুমের জানালা খুলে গেল, সাথে সাথে আবাসিক হোটেলটার জানালাও খুলে গেল। ওই জানালা থেকে এক একে 4 জন ছেলে মেয়ে এক প্রকার লাফ দিয়ে জানালা দিয়ে নিশাতের রুমে প্রবেশ করলো। প্রবেশ করতে না করতে নিশাতরা আলোচনা শুরু করলো। এতগুলো ক্লার্ককে থামানোর সবচেয়ে সহজ উপায় সম্পর্কে আলোচনা করতে লাগলো ওরা। আলোচনার আরো প্ল্যানিং করা শেষে ওরা যেভাবে এসেছিল সেভাবেই প্রস্থান করে। রাশেদ কিছুক্ষণ আরো থাকে। এরপরে জানায় যে সে আজকে রাসেল খানের গাড়ির বহর দেখেছে এবং ভিডিও করেছে। নিশাত কৌতূহলবশত ভিডিওটা দেখতে যায়। ভিডিও দেখার পর হঠাৎ ফ্রেমে এক কোণে একটা ভিখারির দিকে চোখ আটকে যায় ওর। বড় চেনা চেনা লাগছে ওর এই ভিখারিকে। আজ রাসেল খানের গাড়ির বহর কৃত্রিম ট্রাফিক জ্যাম লাগিয়ে স্নাইপার দিয়ে তাকে হত্যা করার প্ল্যান করেছিল 4 জন খুনি, কিন্তু সেটা কে যেন ভুন্ডুল করে দেয়। আপাতত একটা পুরনো গোডাউনে এই 4 জন খুনি আত্মগোপনে আছে। হঠাৎ গোডাউনে কিছু শব্দ হলো। 4 জন খুনির মধ্যে যে একটু নেতা টাইপের সে আরেকজনকে বলল ওখানে যেতে। গিয়ে দেখতে বিষয়টা কি। উঠে গিয়ে অন্ধকারে এগুতে থাকে একজন খুনি। হঠাৎ চাপা একটা আওয়াজ হয়। এরপরে দরম করে কিছু পড়ার শব্দ। উঠেও দাঁড়াতে পারল না ওরা। 2 জন খুনি মাথা ভেদ করে একটা মৌমাছি মতো কি যেন বেরিয়ে গেল। পরমতেই শেষজন কোমর থেকে পিস্তল টেনে বের করলো। এলো পাথারি গুলি চালালো সামনের দিকে, কিন্তু লাভ হলো না তাতে। ম্যাগাজিন ফুরিয়ে এলো। ব্যাস, এরপরে নিজের মাথার পেছনে ধাতব কিছু অনুভব করলো সে। মাথা ফুরে 2টো বুলেট বেরিয়ে গেল। ওই খুনির পেছন থেকে দৃশ্যমান হলো কেউ একজন। এরপরেই আবার স্যারের সাথে মিলিয়ে গেল সে। বাথটবে গা ডুবিয়ে রাসেল খান। উনি যেই অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টের এক গলি থেকেই একজন ইলেকট্রনিক মিস্ত্রি বের হয়, কিন্তু কিছু দূর আসার পরে আরেকটা গলি থেকে কে যেন বাঘের মতো থাবা দিয়ে ইলেকট্রিক্যাল মিস্ত্রিকে টেনে নিয়ে যায় গলির ভেতরে। এরপরে চাপা একটা চিৎকারের সাথে এক ঝলক রক্ত বেরিয়ে আসে ওখান থেকে। লাশের কাছে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা অপর পাশে ঘুরে দাঁড়ায়। হনহন করে হেঁটে চলে যায় সে। এদিকে নিশাত গুপ্ত খবরে জানতে পারে যে আজকে রাসেল খানের বাড়ির কাছে একটা গলিতে একটা লাশ পাওয়া গেছে। লাশটা ভালো করে দেখে বোঝা গিয়েছিল এই লোকটা একটা গুপ্ত হত্যাকারী। রাসেল খানের সিকিউরিটি আরো বাড়িয়ে দেওয়া হয়, আর নিশাত নিজে থেকে কিছু একটা ব্যবস্থা নেই যাতে সিকিউরিটি আরো টাইট হয়।
নিশাতের আদেশে স্নাইপার মোতায়েন করা হয় রাসেল খানের বাড়ির চারপাশে উঁচু দালানগুলোতে। রোবোটিক স্নাইপার আপনা আপনি রিমোট দিয়ে গুলি করা যাবে। ওই স্নাইপার দিয়ে পুরো এলাকা কভার করে নেওয়া হলো। এলাকার ম্যাপে ভুরকুচকে তাকিয়ে আছে নিশাত। কোথাও একটা কমতি রয়ে গেছে। স্নাইপার দিয়ে যদিও রাস্তা আর বিল্ডিং কভার করা গিয়েছে, তারপরও কিছু ঘাটতি থেকে যায়। বুঝতে পারে না নিশাত কোথায় ঘাটতিটা আছে। ড্রোনের নিচে দৃশ্য 4-5 জন ডুবুরি ট্রেনের পানি নিচ দিয়ে সাঁতরে আসছে। ড্রেনের ময়লা পানির কারণে আশেপাশে সবকিছু ঘোলাটে দেখা যাচ্ছে। এই রোড দিয়ে হামলা করলে কেউ কল্পনাও করতে পারবে না, কিন্তু কেউ একজন আগে থেকেই ওখানে ওদের জন্য অপেক্ষা করছিল। ড্রোনের পানি থেকে উঠে আসে ডুবুরিরা। ড্রোন রুটে এসে রাসেল খানকে গুপ্ত হত্যার প্ল্যান ওদের। এত কড়া নিরাপত্তা ভেদ করে সোজা রাস্তায় আসা প্রচুর ঝুঁকিপূর্ণ। ডুবুরিরা চোখে থেকে গগলস খুলতে ভয়ে জমে গেল। ড্রেনের এক কোণে অন্ধকারে কে যেন বসে আছে, কচমচ করে কি যেন খাচ্ছে সে। লোকটা জলজলে চোখ তুলে চাইল ডুবুরিদের দিকে। ম্যাপে চোখ বুলাতে বুলাতে নিশাত ফাঁকটা পেয়ে গেল। ড্রোন সাথে সাথে বিষয়টা ইনফর্ম করলো মাহফুজ হিমাদ্রিকে। চমকে উঠল সেও। তাতেই গোপন কিছু স্পেশাল ফোর্স ওখানে হানা দিল। ম্যানহোলের ভেতরে যেতেই দেখা গেল 4টে রক্তাক্ত লাশ ছাড়া আর কিছুই নেই সেখানে। ব্যাপারটা নাড়া দিল নিশাতকে। খুনিদেরকে কেউ খুন করেছে, কিন্তু নিশাতের জানা মতে ওদের দলের কেউ এই কাজ করছে না। তারপরে নিশাত ওদের দলের সবাইকে এই বিষয়ে সাবধান করে দিল, যেন কেউ যাতে এরকম কাজ না করে। এদিকে মাফিয়া ইন্ডাস্ট্রি টনক নড়ে গেল। 40 জন খুনির মধ্যে 8 জন সাবার হয়ে গেছে। এদিকে এরকম হওয়ার কারণে অধিকাংশ খুনিরাই পালিয়ে আসছে ওখান থেকে। কেউ একজন আছে যে সবার পেছনে আছে। ওদিকে শুভ্র কোনো আপডেট দিচ্ছে না। তাছাড়া শুভ্রকে কেউ জোর করবে এই সাহসও কারণ নেই। মন খারাপ নিশাতের, এজন্য আজ হুট করে ঘুরতে বেরিয়েছে সে। ব্যস্ত সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সে। এমন সময় পেট ক্ষুধায় মোচড় দিয়ে উঠল। পাশের একটা রেস্টুরেন্টে ঢুকে গেল সে। খাবার খেতে খেতে লক্ষ্য করলো বাইরের দিকে। কাছের ও পাশের টেবিলে একজন ছেলে বসেছে, শুভ্রর হাতে একটা জুসের বোতল। স্ট্র দিয়ে জুস খাচ্ছে সে। কাকে যেন দেখছে বারবার। এরপরে হঠাৎই উঠে দাঁড়ালো। হনন করে হেঁটে কোথাও চলে যাওয়া শুরু করলো। নিশাত নিজেও উঠে দাঁড়ালো। বিল পরিশোধ করে তাড়াতাড়ি বের হয়ে গেল হোটেল থেকে। কালকের কথা মনে পড়লো ওর। শুভ্রের মতো একজন ভিখারি রাশেদের ভিডিওতে ধরা পড়েছিল। শুভ্র কাকে যেন অনুসরণ করছে। একটা লোকের পেছন পেছন হাঁটছে সে। নিশাতও তাদের পেছন পেছন যাওয়া শুরু করলো। শুভ্র খুব শব্দপণে আর দূরত্ব রেখে হেঁটে আসছে। অভিজ্ঞ লোকেরা এভাবেই হাঁটতে পারবে না। লোকটা মোড়ের একটা গলির ভেতর হারিয়ে গেল। নিশাত ইতস্তত করে নিজেও ওখানে যেতেই কেউ ওর হাত টেনে নিয়ে যাই ওকে। দেওয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি চেপে ধরে। শুভ্র যেই লোকটার পেছনে ছিল, ওই লোকটা হঠাৎই লোকটা পেছন থেকে কে যেন ওর গলায় ছুরি ধরে। দেরি না করেই একটানে গলা দুভাগ করে দেয়। ফিনকি দিয়ে রক্ত ছিটকে পড়ে নিশাতের চোখে মুখে। আর কিছু দেখার সুযোগ হয়নি নিশাতের। ওর চোখে রক্ত পড়ে ফায়দা নিয়ে দ্বিতীয় লোকটা পালিয়ে যায়। আর ওই লোকটা পড়ে থাকে নিশাতের সামনে। গলা দিয়ে অজরে রক্ত পড়ছে ওর। জীবনে অনেক অপরাধীকে মেরেছে নিশাত, ভয় করেনি কখনো। কিন্তু আজকের এই হত্যাকাণ্ড দেখে ওর আত্মা কেঁপে উঠছে। লাশটাকে টেনে নিয়ে বড় ডাস্টবিনের ভিতরে ফেলে দিল নিশাত। এরপরে টিস্যু দিয়ে মুখ মুছে তাড়াতাড়ি ওখান থেকে প্রস্থান করলো। এখন কোনো ঝামেলায় জড়াতে চায় না সে। নিশাত মনে করার চেষ্টা করে সবকিছু মোড়ের বাঁকে যাওয়ার আগে একটা বাসার গেট ছিল। শুভ্র যাকে অনুসরণ করছে ওই লোকটা মোড়ের গলিতে ঢুকলেও শুভ বাসাটিতে ঢুকেনি। আর নিশাত তড়িঘড়ি করতে গিয়ে সোজা গলিতে। বাসার পেছন দিকে একটা দরজা আছে। গেট দিয়ে ঢুকে ওখান দিয়ে বেরোনোর উপায় আছে, কিন্তু শুভ এই কাজ করতে যাবে কেন? ব্রিজের ফুটপাতে দাঁড়িয়ে নিচে নদীর শান্ত জলের দিকে চেয়ে আছে শুভ্র। পকেট থেকে কিছু বের করে ছুঁড়ে ফেলে পানিতে। এক প্রশস্ত হেসে বলল, শেষ পর্যন্ত এখানেও চলে এলে, ভেরি ইন্টারেস্টিং। পিছনে ঘুরতে নিশাতের মুখোমুখি হলো। আসলে নিশাত ইনসিডেন্টলি ওখান দিয়ে যাচ্ছিল। ঢুকিল শুভ্র। নিশাত চিনে গিয়েছে ওকে। কি হবে এখন? যে এলাকায় খুন হয়েছে শুভ্র এত তাড়াতাড়ি ওখান থেকে 1 কিলোমিটার দূরে চলে এলো কিভাবে ভেবে অবাক হলো নিশাত। তাহলে কি ও ভুল দেখছে? নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রাখলো।
বেশ দেখাচ্ছে শুভ্রকে। ইন করা শার্ট, সুন্দর করে আঁচড়ানো চকচকে চুল, নিজের মাথা একবার ঝাঁকিয়ে সব চিন্তা মাথা থেকে দূর করলো নিশাত। ফালতু বিষয়ে ইন্টারেস্ট না এনে কাজের কথায় আসা যাক। এখানে কি করছো তুমি? কেন, আমি কি এখানে আসতে পারি না? মনে হচ্ছে আমার পিছু নিয়েছো। নিতেও পারি হয়তো। মনে হলো তোমাকে আরো একবার দেখেছি একটু আগে। আমার তো মনে হয় না আমি আপনাকে দেখেছি। আপনি কি দিবা স্বপ্ন দেখা শুরু করেছেন? কথাটা শুনে রেগে গেল নিশাত। বলল, আপনার মতো মানুষকে নিয়ে দিবা স্বপ্ন দেখতে বসে আছে কে শুনি? অনেকেই তো বসে আছে। কয়জনের পরিচয় বলবো? খাতায় বা বাহিরে তো আর লিখে রাখি না। কত বড় অসভ্য ছেলেটা, শুধু টাকার নয় নারীর গরমও দেখায়, তাও আমার সামনে। আমি কি এতটাই অসুন্দরী? চোখে দেখে না আমাকে? নিশাত রাগে ফেটে চলে গেল। সেদিকে তাকিয়ে শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেল। পাগলি। কথাটা শুনে ফেল নিশাত। রাগে চোখে চাইল শুভ্রের দিকে। কথাটা শুভ্র ব্যঙ্গাত্মকভাবে বলেনি, আপন মনে হাসছিল ও। ঝকঝকে সাদা দাঁত, টোল পড়া গাল, সব মিলিয়ে অদ্ভুত সুন্দর এক হাসি। নিশাত কিছু বলল না। ছেলেটা খুব সুন্দর করে হাসে। শুরু করলো নিজ গন্তব্যে। হঠাৎই একটা গাড়ি দ্রুত গতিতে নিশাতের বাহু ধরে হ্যাসকার টান দিয়ে ওকে নিজের কাছে টেনে আনলো শুভ্র। আর একটু হলে গাড়ির নিচে চাপা পড়তো নিশাত। এত বেখালি হয়ে গেল কবে থেকে সে? পিটপিট করে শুভ্রর দিকে তাকালো। শুভ্র মিটিমিটি হাসছে। রাগ হলো ওর। শুভ্রের পাই ইচ্ছে মতো মারিয়ে দিল সে। ব্যথায় কুকড়ে উঠল শুভ্র। কি বজ্জাত মেয়ের বাবা, জীবন বাঁচালো অথচ তার পা মারিয়ে দিল। দূর থেকে রাশেদ এসব দেখছিল। কখনো অনুভূতি বলা হয়নি নিশাতকে, কিন্তু তাই বলে নিশাতের সাথে আরেকজনকে সহ্য হলো না ওর। খারাপ লাগলো খুব। দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো নিশাত ছেলেটার কান টেনে দিচ্ছে। খুব জেলাসি ফিল হচ্ছে ওর। ওই জায়গায় ওর নিজের থাকার কথা ছিল বলেই অধিকাংশ সময় শুভ্রকে শাস্তি দিয়ে কাটালো নিশাত। এদিকে মাফিয়া ইন্ডাস্ট্রি আর সহ্য করলো না। গোপনে ওরা বিষয়টা খতিয়ে দেখতে শুরু করলো। এত নিখুঁতভাবে ওদের অন্যান্য হিটম্যান ওদেরকে মারছে এটা জানার জন্য উতলা হয়ে উঠল ওরা। বাউন্টি ঘোষণা করা হলো সেই অজানা লোকটার বিরুদ্ধে। চিন্তার ভাঁজ পড়ল জিসানের কপালে। এতদিনের ব্যবসা কি তাহলে এভাবে শেষ হয়ে যাবে? রাশেদ শুভ্রকে অনুসরণ করছে। নিজের উপর নিজেই বিভ্রান্ত সে। কাজটা কি ঠিক হচ্ছে? এসব কেন করছে সে? নিতান্তই জেলাসির কারণে কি এভাবে কারোর পিছু নেওয়া ঠিক হবে? ঘুরে দাঁড়ালো রাশেদ। তখনই ওর পাশ কেটে কেউ চলে গেল। চোখ বড় বড় হয়ে গেল রাশেদের। এই লোকটাও একজন টপ কিলার, ওয়ান্টেড অপরাধী সে। লোকটা সামনের একটা লাইব্রেরিতে ঢুকে গেল। রাশেদ কি ওর পিছু নেবে? নেওয়া দরকার। নিরাপত্তার জন্য সব সন্দেহভাজনের দিকে করা নজরদারি রাখা উচিত। অনিশ্চিত হয়েও লোকটার পিছু পিছু লাইব্রেরিতে ঢুকলো সে। নেই। কোথায় গেল লোকটা? স্রেফ গায়েব হয়ে গেল যেন। রাশেদ লোকটাকে খোঁজা শুরু করলো। লাইব্রেরিতে তখন পাঠক সংখ্যা নিতান্তই কম। রাশেদ কিছু ভারী বুক সেলফের মাঝে গলিতে লোকটাকে খোঁজা শুরু করলো। কারোর আগমনের আভাস পেয়ে লুকিয়ে গেল সে। সেলফের বইয়ের আড়ালে দেখলো যে শুভ্র বেরিয়ে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার, এই ছেলেটা এখানে কি করছে? শুভ্রের মতিগতি সন্দেহজনক। বেশ শান্তভাবে প্রস্থান করলো সে। শুভ্র যেতেই হাঁপ ছাড়তে পারলো রাশেদ। আচ্ছা, শুভ্র ওইখানে কি করছিল? রাশেদ সেদিকে যাই, যেখান থেকে শুভ্র বের হয়েছিল। চোখ বড় বড় হয়ে গেল রাশেদের। একটু আগে যে খুনির পিছু পিছু এসেছিল ওই লোকটা মরে পড়ে আছে। সম্ভবত ঘাড় মটকে দেওয়া হয়েছে। হঠাৎই রাশেদের কানে কেউ ফিসফিস করে বলল, অনাধিকার চর্চা ক্ষতিকর। ছোটবেলায় ক্লাসে শিক্ষকরা এই প্রবাদ বাক্য তোমায় শেখায়নি? জমে গেল রাশেদ। ঠাই দাঁড়িয়ে আছে রাশেদ। ওর সামনে মুখে মাস্ক পরা একজন লোক মৃতদেহটা একটা ব্যাগে পড়ল। এরপরে তাকালো ওর দিকে। আমার পেছন পেছন আসো। রাশেদের পেছন থেকে কথা বলা লোকটা রাশেদের ক্ষতি করেনি। এর জন্যই রাশেদ পুরো ব্যাপারটা বুঝতে চাইছে তার থেকে, আর সুযোগের অপেক্ষায় আছে। লোকটার লাশ ব্যাগ কাঁধে উঠাতেই রাশেদ নিজের পকেট থেকে পিস্তল বের করলো। লোকটা ঘাড় ঘুরিয়ে চাইলো ওর দিকে। সবকিছু জানতে চাইলে বোকামিটা এখনই করো না, এসো আমার পেছন পেছন।
কীরকম স্বাভাবিকভাবে লোকটা লাশবাহী ব্যাগ কাঁধে করে ব্যস্ত সড়কে হাঁটছে। লোকটা একটা বড় ডাস্টবিনের কাছে গেল, এরপরে ব্যাগটা ওখানে রেখে হাত ঝাড়তে ঝাড়তে এলো রাশেদের কাছে। চলো। মুখোমুখি বসে আছে রাশেদার লোকটা। লোকটার চুলগুলো ওর চোখ ঢেকে রেখেছে। লোকটার মুখে মুখোশ। রাসেল খানকে হত্যার পরিকল্পনা চলছে, কথাটা আশা করি অজানা নয়। তুমি নিজেও তো একজন খুনি, আমি কি করে তোমাকে বিশ্বাস করব? বিশ্বাসে বস্তু মিলায় তর্কে বহুদূর। যা হোক, এবার মূল কথায় আসি। তোমার কথা? তোমাদের কাছে শুধুমাত্র 30 জন খুনের ডিটেলস আছে, বাকি 10 জনের নেই। ওরা হলো কিলার ইন্ডাস্ট্রির সবচেয়ে ভয়ানক খুনি, আর আমি তোমাকে ওদের ইনফরমেশন দিব। তবে বদলে আমারও কিছু চাওয়ার আছে। অবাক হয়ে গেল রাশেদ। আসলেই তো ওদের কাছে শীর্ষ খুনিদের তথ্য নেই। এই লোকটার সাথে ডিল লাভজনক হবে মিশনের জন্য, কিন্তু রাশেদ চোখ বন্ধ করে লোকটাকে বিশ্বাস করতে পারছে না। ভালো করে লোকটাকে পরখ করলো সে। শুভ্র বুকসেলফের পাশ দিয়ে বেরিয়েছে, ওইখানে আর দ্বিতীয় কেউ ছিল না। খুনটা নিশ্চিত ভাবে শুভ্র করেছে, কিন্তু হঠাৎই জিনিসটা নজর পড়ল ওর। ধূর্ত হাসি দিল সে। এই হাসির মানে প্রতিপক্ষের কোনো দুর্বলতা ধরে ফেলার ইঙ্গিত। নিশাতের সাথে আপনার কি সম্পর্ক? মোটেও অপ্রস্তুত দেখালো না লোকটাকে। সে বলল, মানে? আজকে বিকালে আপনাকে ওর সাথে দেখেছি। দেখুন, সব অপরাধী একটা না একটা ভুল করে। আপনিও নিজের ব্রেসলেট খুলে রাখতে ভুলে গিয়েছিলেন। চমকে উঠল শুভ্র। হাতের কবজিতে আটকানো ব্রেসলেট। এক প্রশস্ত হেসে মাস্ক খুলো। ধরেই ফেললেন? বড় চতুর নজর তো আপনার। অবাকের চরম পর্যায়ে চলে গেল রাশেদ। চেয়ারটা শুভ্রের নয়, অন্য কারোর। আপনার কাছ থেকে তো আমি তথ্য নিব, কিন্তু আগে আপনাকে পুলিশে তুলে দিব, তারপর অথবা আমি নিজেই। এত তাড়াতাড়ি খুশি হওয়ার কিছু নেই। হঠাৎ করে লোকটা পাউডার জাতীয় কিছু ফেললো রাশেদের নাক বরাবর। রাশেদ আচমকা ঘটনার কোনো প্রতিক্রিয়া করতে পারল না। নাক দিয়ে নিঃশ্বাসের সাথে পাউডারগুলো ওর শরীরের ভেতর চলে গেল। আমাকে রিমান্ডে নেওয়া আপনার জন্য দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। দেখা হবে আবার, আর তথ্যগুলো আমি পাঠিয়ে দেব আপনাকে। ইতিমধ্যে মাথার চক্কর দিয়ে উঠেছে রাশেদের। উঠে দাঁড়ালো শুভ্র। আর বাকি পাওনার কথা না হয় পরে হবে, চলি। অজ্ঞান হওয়ার আগে একটা হাসি দিল রাশেদ। তোমাকে আমি ঠিকই খুঁজে বের করব। রাশেদকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না, কিন্তু তারপর লোকটা ওকে না মেরেই চলে গেল। টেবিল উপর মুখ থুবড়ে পড়ে আছে রাশেদ। লোকজনের ডাকাডাকিতে চোখ খুলো রাশেদের। একটা রেস্তোরাঁর বাইরে টেবিলে অজ্ঞান হয়ে পড়েছিল সে। জ্ঞান ফেরার পর মাথা ঘুরছে ওর। উঠে দাঁড়িয়ে ভিড় ঠেলে হাঁটতে শুরু করলো। মাথা ঝিমঝিম করলো, মস্তিষ্কে সূক্ষ্ম চিন্তা চলছে ওর। ছেলেটা নিশাতের সাথে ছিল, তার মানে কি ছেলেটা ভালোবাসার ছলনা দেখিয়ে নিশাতের কাছ থেকে তত্ত্ব হাতিয়ে নিচ্ছে? এটাকে স্পাইদের ভাষায় বলে হানি ট্র্যাপ। রাশেদের সহ্য হলো না বিষয়টা। যে করেই হোক নিশাতকে এভাবে সে ঠকতে দেবে না। গভীর চিন্তায় মগ্ন নিশাত। শুভ্র এখানে কি করছে? এদিকে একটু আগে খবর এসেছে রাশেদ আজকে অনেক সময় ধরে নিখোঁজ। ওর আবার কোনো বিপদ হলো না তো? টুং করে মেসেজ আসলো নিশাতের ফোনে। দ্রুত তৈরি হয়ে বেরিয়ে গেল সে। দুটো চেয়ারে মুখোমুখি বসে আসে নিশাত আর রাশেদ। নিশাতের মুখ গম্ভীর, জোর গলায় বলল, দেখ রাশেদ, সোজাসুজি বল, কোথায় ছিলি? শোন নিশাত, আমি এত কিছু শুনতে চাইনি, আগে বল তুই কোথায় ছিলি। আমি বলবো, তবে সময় হলে। দেখ, তোকে বন্ধু বলেই এত বিশ্বাস করি। তুই যদি কিছু অঘটন ঘটাস তাহলে আমাদের টিমের ক্ষতি হবে। সেরকম কিছু তো ঘটায়নি, শুধু একটু সবুর কর প্লিজ। হার মানল নিশাত। চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলো কত সহজে এই মেয়েটা সবাইকে বিশ্বাস করে। সিরিয়াস চিন্তায় পড়েছেন নিশাত। একদিকে রাশেদ হঠাৎ করেই অনেকক্ষণ ধরে নিখোঁজ থাকার পর, এর উপর শুভ্রের সাথে ওর ভিখারির চেহারা মিল পাওয়া, আর রাসেল খানের নিরাপত্তার বিষয় তো আছেই। কোন দিক সামলাবে সে? রাশেদ পার্সোনাল ইনভেস্টিগেশনে নেমে গেল। ওর নিজস্ব স্টাইলে এমন ছদ্মবেশ নিল যে কেউ ওকে চিনতে পারবে না। রাশেদ একটা জিনিস পয়েন্ট আউট করেছে, কালকে শুভ্র যেখানে ছিল কালকে ওখানে দুটো খুন হয়েছে। এ মানে খুব সম্ভবত শুভ্র যারা খুনি তাদের পেছনেই আছে। কিন্তু সমস্যা হলো রাশেদের কাছে যতটা ডিটেলস আছে সে হিসাবে
ওর কাছে আর মাত্র 2 জন খুনির ডিটেলস আছে যারা এখানে জীবিত। যা করতে হবে খুব সাবধানে তাড়াতাড়ি করতে হবে, সব খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে শুভ্রকে ধরা যাবে না। কান টানলে যেমন মাথা আসে, তেমন খুনিদের অনুসরণ করলে শুভ্রকে পাওয়া যাবে। 2 জন খুনি 2 জায়গায়, একজন হাজীগঞ্জ সদরে, আরেকজন চাঁদপুর সদরে। এখানে শুভ্রের শেষ দেখা হয়েছে রাশেদের সাথে। রাশেদ দ্রুত চাঁদপুরে সেই খুনি আছে সেই লোকেশনে যেতে শুরু করলো। অনেকক্ষণ ধরে খুনিকে অনুসরণ করছে রাশেদ, কিন্তু খুনিটার আশপাশে সন্দেহভাজন কাউকে দেখতে পাচ্ছে না। কিন্তু রাশেদও কম যায় না। খুনির চারপাশের সব মানুষের প্রতিটা গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখছে সে। হঠাৎ ধরে ফেললো বিষয়টা সে। খুনির চারপাশে একটা কমন লোক, লোকটার বারবার অনেক দ্রুত গতিতে নিজের বেশভূষায় পরিবর্তন করছে। এজন্যই এতক্ষণ চিনতে কষ্ট হচ্ছিল। কিন্তু লোকটার হাতের গতি হিসেবে রাশেদ ঠিকই লোকটাকে বের করে ফেলো। এদিকে আরেকটা অঘটন ঘটল। হঠাৎই খুনিটাকে হারিয়ে ফেলো রাশেদ। মুহূর্তের মধ্যেই আবার সন্দেহভাজন লোকটার দিকে তাকালো রাশেদ। ওকে হারালে চলবে না। হঠাৎই একটা চিৎকার শোনা গেল। খুনিটা পিস্তলের মুখে একটা গাড়ি আটকে জিম্মি করেছে। দ্রুত গাড়ির ড্রাইভারকে নামিয়ে গাড়িতে উঠে বসলো সে। শাসা করে গাড়ি চালিয়ে পালাতে শুরু করলো। মাথা গেল বিগড়ে রাশেদের। নিজেই একটা তাড়াতাড়ি প্রস্তুতি নিল। দেখলো খুনিটার গাড়ির পেছন পেছন দৌড়ে যাচ্ছে একটা লোক। রাশেদ তাড়াতাড়ি পাশের একটা ট্যাক্সি ক্যাব দেখলো। সাথে সাথে তড়িঘড়ি করে গাড়ির ড্রাইভারের পাশে দরজা খুলে কলার চেপে ধরলো তার। একটানে লোকটাকে বাইরে টেনে ফেলে সা করে ট্যাক্সি নিয়ে ছুটলো রাশেদ নিজেও। ওই খুনির নাম আকাশ। আকাশের গাড়িটা কতক্ষণে যে ফ্লাইওভারের নিচ দিয়ে চলে গেছে তার টের পেল না রাশেদ। সন্দেহভাজন লোকটা কি দেখলো যেন ফ্লাইওভারের এক পাশে, এরপর দৌড়ে অপর পাশে গিয়ে ঝাঁপ দিল ফ্লাইওভার থেকে। রাশেদ গাড়ির জানালা দিয়ে দেখলো একটা বালির ট্রাকের পর পড়েছে লোকটা। ট্রাকটা আকাশ যেদিকে যাচ্ছে ওখানেই যাচ্ছে। পাগলের মতো স্পিড বাড়ালো রাশেদ। তাড়াতাড়ি গাড়ির মূল সড়কে নেমে অন্যান্য গাড়ির পাশ কাটিয়ে ঝড়ের গতিতে ছুটতে শুরু করলো ওদের পেছনে। ট্যাক্সিটা নতুন, এজন্যই এত ধকল সামাল দিতে পারছে। রাস্তা একসময় দুভাগ হয়ে গেল। তখনই ঘটল বিষয়টা। আকাশের গাড়ি থেমে মন নিল, আর লোকটা যে ট্র্যাকে ছিল ওটা মন নিল ডানে। সাথে সাথে লোকটা এক লাফে ওইদিকে যাওয়ার বাসের জানালা ধরে ঝুলে পড়লো। দক্ষ মানুষের মতো জানালা দিয়ে এই বাসে ঢুকে গেল লোকটা। রাশেদ ট্যাক্সির গতি আরও বাড়িয়ে বাসের কাছেই নিয়ে আসলো। বাসের ভেতর দিয়ে সামনের দিকে দৌড়ে যাচ্ছে লোকটা। বাসের সামনে কাঁচ ভেঙে লাফ দিল সে। আরেকটা গাড়ির পেছনে ঝুলে পড়লো। এরপর ওই গাড়ির উপর উঠে বসলো সে। এইদিকে সামনে একটা জ্যাম লেগে গেল, কিন্তু লোকটা বসে রইল না। লাফ দিয়ে এক গাড়ির উপর থেকে আরেক গাড়ির উপর দিয়ে এগিয়ে যেতে লাগলো ওই গাড়িটার দিকে। এইদিকে মেঘনা নদীর উপর দিয়ে ব্রিজ এসে গেছে। গাড়িগুলো ট্রাফিক ছেড়ে দিতে দিতে লোকটা আকাশের গাড়ির কাছে এলো। হঠাৎই গাড়ির কাছ ভেদ করে অনবরত গুলি বেরিয়ে এলো। তারপরে লোকটা থেমে নেই। আকাশ গাড়ির জানালা দিয়ে হাত বাড়িয়ে গুলি করতে যেতেন ওর হাত ধরে ফেলো লোকটা। হাত মুচড়ে দিয়ে নিরস্ত করলো তাকে লোকটা। এরপর গাড়ির ভাঙা জানালা দিয়ে প্রায় টেনে বের করলো তাকে। ছুড়ে দিল ব্রিজের এক পাশে। ব্রিজের পাশে সিমেন্টের রেলিংয়ে ধাক্কা খেলো আকাশ। কোনো রকমে উঠে দাঁড়ালো সে। লড়াই করার চেষ্টা করলো না। এক লাফে ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়লো নদীতে। লোকটা এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজেও নদীতে ঝাঁপিয়ে পড়লো। রাশেদ আর অপেক্ষা করার প্রয়োজন বোধ করলো না। ট্যাক্সি থেকে নেমে গিয়ে রেলিংয়ের কাছে এসে দাঁড়ালো। নদীর জলে আকাশ সাঁতার কেটে কেটে পাড়ের দিকে যাচ্ছে, আর তার পেছনে লোকটাও সাঁতার কেটে ওর দিকেই এগোচ্ছে। রাশেদ আর এক মুহূর্ত সময় ব্যয় না করে নিজেও ছুটে গিয়ে ঝাঁপ দিল ব্রিজ থেকে। ব্রিজ থেকে আসা যানবাহন আর ল্যাম্পপোস্টের আলোয় চকচকে পানিতে আকাশ আর লোকটা যেদিকে সাঁতার কাটছে প্রাণপণে ওইদিকে সাঁতরে যাচ্ছে সে। নদীর কিনারে থেকে 100 মিটার দূরে একটা অস্থায়ী স্টেডিয়াম, বড় বড় লাইট জ্বলছে সেখানে। একদল ছেলে ক্রিকেট খেলছে, আর কিছু মানুষ দেখছে সেসব। সম্ভবত কোনো আন্ত এলাকার ক্রিকেট ম্যাচ। স্টেডিয়ামের থেকে বিচ্ছুরিত আলো দেখে আকাশ ওইদিকে সাঁতরে যেতে শুরু করলো। পেছনে লোকটা আর রাশেদ। নদীতে উঠতেই আকাশ হ্যাঁসর ফ্যাঁসর করে দৌড়াতে শুরু করলো। ওর ইচ্ছে স্টেডিয়ামের লোকের ভিড়ে মিশে যাওয়া। আকাশে আরও কিছু পরে ওই লোকটাও সাঁতরে তীরে উঠলো। উঠে সাঁতরে আসতেই
থাকা রাশেদের দিকে রক্তচক্ষু নিয়ে আস্ফালন করে আবার আকাশের পিছু নিল। লোকটার দৌড়ের গতি অসাধারণ, দৌড়ে আকাশকে ধরে ফেলতে পারে। এইদিকে স্টেডিয়ামের চিত্র পাল্টাচ্ছে। প্রায় 40টার মতো গাড়ি থেমেছে সেখানে। শত শত খুনি, শত শত অস্ত্রধারী মাফিয়ার খুনিরা নেমে এলো সেখানে। সবার হাতে অত্যাধুনিক অস্ত্র, পিস্তল থেকে শুরু করে শটগান, অটোমেটিক, ইজি পিস্তল, রাইফেল, কোনোটাই বাদ নেই। আকাশ ফাঁকা গুলি চালাতেই মুহূর্তের মধ্যেই আমজনতা ভয় পেয়ে গেল। দিক বিদিক শূন্য হয়ে ওরা পালাতে লাগলো স্টেডিয়াম ছেড়ে। আকাশ ছুটে গেল সেদিকে। আকাশের অনুসরণকারী লোকটা প্রথমে বিষয়টা ঠাড় করতে পারল না। পরে যখনই বুঝতে পারলো যে ব্যাপারটা কি, তখন ওর হুঁশ ফিরল। কিন্তু ততক্ষণে শত শত অস্ত্র তাক হয়ে আছে ওর দিকে। যে কোনো সময় গুলিবদ্ধ হয়ে ঝাঁঝরা হয়ে যেতে পারে সে। রাশেদ হতবাক হয়ে গেল। মাফিয়া ইন্ডাস্ট্রি এত বড় চাল চালবে এটা কখনো কল্পনা করতে পারেনি, আর করবে বা কেন। শেষ পর্যন্ত ওদের প্রায় 35-এর অধিক পেশাদার খুনি খুন হয়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাক। আকাশ গাড়িতে করে শুধু পালানোর ব্যস্তই ছিল না, ও তাড়াতাড়ি নিজেদের ফোনে মাফিয়াদের সব আপডেট দিয়ে দেয়। তাড়াতাড়ি মাফিয়াদের ইন্টেলিজেন্সরা আকাশ যেই অবস্থানে আছে সেই অবস্থান থেকে কিভাবে ওরা কি করা যায় আলোচনা করলো। আলোচনা আর ম্যাপ বিশ্লেষণ করে ওরা সিদ্ধান্ত নিল ওই স্টেডিয়ামে টেনে আনা হবে সেই রহস্যময় খুনিকে। ব্যাস, প্ল্যান মোতাবেক আকাশ গাড়ি ড্রাইভ করে আনে ওখানে। এরপরে ঝাপদাই ব্রিজ থেকে। বর্তমানে লোকটার পাশাপাশি রাশেদও গান পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছে। চাঁদপুরের আনাচে কানাচে লুকিয়ে থাকা সব কিলাররা আর মাফিয়ারা বেরিয়ে এসেছে এখানে। আজকে ওরা একটা হেস্তনেস্ত করে ছাড়বে। টপ 10 জন খুনিও এসেছে এখানে। 10 জন খুনি এগিয়ে আসতে শুরু করলো ওদের দিকে। রাশেদ মাথায় দ্রুত গতিতে চিন্তা চলছে, একটা ভুল পদক্ষেপ নিলেই শরীর ঝাঁঝরা হয়ে যাবে। এজন্য সুযোগের অপেক্ষায় থাকলো সে। হঠাৎ আকাশে কিছু জলজল জিনিস দেখতে পেল রাশেদ। বুম! প্রচণ্ড বিস্ফোরণের শব্দ। একে একে বিস্ফোরণ হতে শুরু করলো। যেখানে মাফিয়ারা ছিল মাঠের একপাশে আগুন জ্বলে উঠল। ছিটকে উঠল শত শত মাফিয়াদের দেহ। রক্তের বন্যা বয়ে গেল, হাত পা ছড়িয়ে পড়ল মাঠ জুড়ে। আকাশ চকচকে কি যেন পড়েছে, ওইগুলো মাটিতে পড়ে শুরু হলো আরও বিস্ফোরণ। প্রায় 3বার পালা করে বিস্ফোরণ হলো। নদীর তীর থেকে হেঁটে আসতে লাগলো এক ছায়ামূর্তি, মুখে মুখোশ, হাতে বর্ষর এক স্টেট গান। একজন সাধারণ মানুষের পক্ষে এত ভারী একটা অস্ত্র চালানো সম্ভব না। রাশেদের কাছে আসলো লোকটা। বাঁচতে চাইলে সরে দাঁড়াও। কণ্ঠে দৃঢ় হুঙ্কার শুনে সরে দাঁড়ালো রাশেদ। 10 জন লোক ওদের দিকে এগিয়ে আসছিল, কিন্তু আশঙ্কিক বিস্ফোরণ ওদের মনোযোগ ওই দিকে নিয়ে গিয়েছিল। ওরা যখন এদিকে তাকালো তখন আর সময় নেই। ছায়ামূর্তিটা স্টেট গান চালিয়ে দিল। বৃষ্টির মতো বুলেট বের হলো। এগিয়ে আসতে থাকা 10 জন লোকের দেহ ঝাঁঝা হয়ে যাওয়া শুরু করলো। বিস্ফোরণের আগুনের ভেতরও গুলি ছুড়ল লোকটা। হতভম্ব হয়ে গেল রাশেদ আর অন্য লোকটা। রাশেদ মনে করেছিল যে আকাশে পিছু নিয়েছে সে ছদ্মবেশী শুভ, কিন্তু একটু আগে আসা লোকটার কণ্ঠ ওর চেনা মনে হলো। আজকে শুনেছে স্টেট গান চালানো লোকটা যদি শুভ হয়, তাহলে আকাশে পিছু নেওয়া লোকটাকে। এত বড় ঘটনা ধামাচাপা থাকলো না। লোকজন ইতিমধ্যেই পুলিশকে খবর দিয়ে দিয়েছে। গুলির বৃষ্টি দিয়ে প্রতিটা মাফিয়ার মৃত্যু নিশ্চিত করে ঘুরে দাঁড়ালো লোকটা। দূরে পুলিশের গাড়ি সাইরেন ভেসে আসছে। মুভ মুভ কুইক! 3 জন ছুটতে শুরু করলো। নদীর গভীর জলে ঝাঁপ দিল 3 জনে। ঝাঁপ দেওয়ার আগে লোকটা বলে উঠল, পানির ভেতরে আমার কাছে একটা আলো জ্বলে উঠবে, আমাকে অনুসরণ করে ওই আলোর পিছু পিছু আসবেন। পানির নিচে ওই আগন্তুকের মাথায় একটা হেডলাইট জ্বলে উঠল। জলের নিচে যাচ্ছে সে। রাশেদ ওরা ওকে অনুসরণ করলো। জলের নিচে ঘোলাটে পানির মধ্যে রাশেদ দেখলো অক্সিজেনের সিলিন্ডার আর গগলস আছে। ওরা সবাই একটা একটা করে সিলিন্ডার আর গগলস নিয়ে সাঁতরে পানির উপরে এলো। চোখে গগলস সেট করতে করতে লোকটা বলল, আমাকে আবারও অনুসরণ করবেন। ডুব সাঁতার দিয়ে ওরা নদীর নিচ দিয়ে পালিয়ে যেতে শুরু করলো। জীবনে এই প্রথম এমন অভিজ্ঞতা হলো রাশেদের। তাও হুট করে অন্ধকারের জলের নিচে একটা টিমটিমে আলো অনুসরণ করে সাঁতরে চলছে ওরা। নদীর ওপর পারে উঠল 3 জনে। আগন্তুক কিছু বলার আগেই তার মুখোশ খুলে নিল অন্য লোকটা। বেরিয়ে পড়ল শুভ্রের মুখ
শুভ্রকে দেখে যেন লোকটা একটু হকচুকিয়ে উঠল। সেটার ফায়দা তুলে শুভ্র হ্যাসকাটানে ওই লোকটার মুখোশ খুলে ফেলল। শুভ্র নিজেও অবাক হয়ে গেল। রিশান, তুই? রিশান শীর্ষ 10 খুনের মধ্যে অন্যতম, যার নামটি শুধু জানে প্রশাসন, কিন্তু ওর কোনো ডিটেলস কেউ জানে না। হঠাৎ শুভ্র আর রিশানের নজর গেল রাশেদের দিকে। মুচকি একটা হাসি দিল রাশেদ। দুজন লোকের সাথে পেরে উঠল না রাশেদ। শুভ্র আর রিশানকে মেরে এরপর বেঁধে রাখলো। নদী পাড়ে নরম ঘাসের উপর দুজন বসে আছে। তুই এসব কেন জড়িয়ে গেলি? শুভ্রের কথায় কোনো জবাব দিল না রিশান। কিলার ইন্ডাস্ট্রির একজন দক্ষ হিটম্যান সে। অনেক আগে থেকে ওর সাথে শুভ্রের বন্ধুত্ব, কত মিশন একসাথে সম্পূর্ণ করেছে দুজনে, তার হিসাব নেই। ওদের বন্ধুত্ব আস্তে আস্তে গাঢ় হতে থাকে। শুভ্র সবসময় রাসেলের কথা বলতো। রাসেলের সাথে ওর কতটা গভীর সম্পর্ক ওটা বুঝতে পেরেছিল রিশান। রিশান রাসেলকে দেখার কৌতূহল প্রকাশ করলে শুভ্র বলে যে, আমি অনেক খারাপ হয়ে গেছি। এই পাপ নিয়ে ওর সামনে দাঁড়াবো কিভাবে? আর আমরা ওর সাথে পরিচিত হলে ওর ক্ষতি ছাড়া লাভের কিছুই হবে না। এরপরে রিশান গোপনে নিজ থেকে খোঁজ নেয় রাসেল এখন কোথায় আছে আর কি করছে। রাসেলের জীবন সফল হয়েছে, নানা ঝড় বৃষ্টি সয়ে রক্তপাতের রাজনীতি না করেও একজন এমপি হয়েছে সে। এটা দেখে রিশান নিশ্চিত হয়েছিল। আর যাই হোক, শুভ্রের বন্ধু মনেই তো রিশানের বন্ধু। কয়েকদিন আগেই ওর মাথায় বাউন্টি বের হয়, যার পর থেকে রিশান রাসেলকে প্রোটেক্ট করে আসছে। রিশান বিষাদ ভরা কণ্ঠে বলল, আমাকে তোরা নিজের বন্ধু মনে করিস না? এমন ইমোশনাল প্রশ্নে শুভ্র গলে গেল। আরে ভাই, এত রাগ করিস না। পিছন ফিরে হাত পা বাঁধা রাশেদের দিকে তাকালো। রাশেদ ফ্যাল করে তাকিয়ে আছে। এমন সময় ঘটল ঘটনাটা। অনেক লোকের উপস্থিতি হলো সেখানে, প্রায় 15 জনের মতো। ওদের লিড করছে নিশাদ। চট করে উঠে দাঁড়ালো শুভ্র। রাসেলের পায়ের বাঁধন কেটে ওকে দাঁড় করলো। ওর গলায় ছুরি চেপে ধরলো। গানের টর্চের আলোয় শুভ ওই রূপ দেখে নিশাদ থমকে গেল। কেন জানি খুব কষ্ট হলো ওর। কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, কিন্তু এই ব্যাপারটা মেনে নিতে পারল না সে। নিশ্চিত ভেবেছিল শুভ্র একজন ভালো মানুষ। শুভ্র বলল, ব্যাক অফ। কেউ যদি নড়ার চেষ্টা করে তাহলে এই ছেলেটাকে মরতে হবে। রাশেদের মুভমেন্ট সন্দেহজনক ছিল, এজন্য নিশাদ ওর জুতার নিচে একটা জিপিএস ট্র্যাক করে সেট করে দিয়েছিল। ওই ট্র্যাক করেই ওরা রাশেদের অবস্থান বের করেছে। গুনস ডাউন। হঠাৎ নিশাদের কথা শুনে চমকে উঠল ওর টিমমেটরা। শুভ থমকে গেল পরিচিত কণ্ঠ শুনে। চিৎকার করে নিশাদ আবার বলল, গুনস ডাউন। নিশাদ নিজের হাতের অস্ত্র ফেলে দিল। আজ আকাশে ভরা জ্যোৎস্না। নিজের বুলেট প্রুফ জ্যাকেট ও খুলে ফেলে দিল। ওর বদলে আমাকে জিম্মি করতে পারো। অপ্রস্তুত হয়ে পড়ল শুভ্র। রিশান কিছু করতে যাচ্ছিল, কিন্তু শুভ্রকে থামিয়ে দিল। রিশান, তাড়াতাড়ি পালা। রিশানের হেলদোল নেই। ধমকে উঠল শুভ্র। রিশান, তাড়াতাড়ি পালা, কুইক। না চাইতে রিশান পিছু হটতে শুরু করলো। শুভ্রের কথা শুনতে শুনতে অভ্যস্ত সে, কখনো ওর কথা অমান্য করেনি। যেতে চেয়েও পারল না রিশান, দাঁড়িয়ে রইল ঠাই। অসহায় দেখল শুভ্রকে। এগিয়ে আসছে নিশাদ। শুভ্রের সামনে এসেও কোনো চালাকি দেখালো না। ওকে ছেড়ে আমাকে হস্টেজ হিসাবে নাও। শুভ্র তড়িৎ গতিতে রাশেদকে ধাক্কা দিয়ে ফেলে নিশাদের গলায় ছুরি চেপে ধরল। চাঁদের আলোয় একজন অপরজনের দিকে তাকিয়ে আছে। নদীর পাড়ে মৃদু বাতাস নিশাদের চুলগুলো উড়ছে। এক ফোঁটা জল দেখা গেল ওর চোখের কোণায়। শুভ্র ওর দিকে আর নজর মেলাতে পারল না। শুভ্রের গালে সজোরে এক থাপ্পড় দিল নিশাদ। অবাক হয়ে নিজেও সামনে নিল সে। শুভ্রের চোখে অপরাধবোধ দেখতে পেল নিশাদ। কিছু বলল না সে। কাঁপা কাঁপা ভাবে গভীর একটা শ্বাস নিল। মিস্টার শুভ্র, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আজ হানি ট্রাইপের মাধ্যমে আমাকে আপনি দুর্বল করে ফেলেছেন, বাট প্রমিস নেক্সট টাইম এমন কিছুই আর হবে না। আস্তে আস্তে শুভ্র ছুরি সরিয়ে নিতে নিশাদের গলা থেকে চমকে উঠল নিশাদ। শুভ্র ছুরি সরিয়ে নিচ্ছে কেন? ছুরিটা ফেলে দিল শুভ্র। সা করে একটা বুলেট এসে বিঁধল শুভ্রের গায়ে। ঠায় দাঁড়িয়ে রইল শুভ্র। হতবাক হয়ে গেল নিশাদ। পরক্ষণেই হাঁটু গেড়ে বসে পড়ল শুভ্র। পেটে হাত চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করছে। রিশান রেগে গেল। ছুটে আসতে নিলে শুভ্র হাত নেড়ে ওকে থামিয়ে দিল। পিছনে ফিরে তাকালো নিশাদ। রাশেদ কখন যে বাঁধন মুক্ত হয়েছে বলতে পারল না
সে, কিন্তু সুব্রত দেখার কথা। শুভ্র ওর দিকে ফিরে তাকিয়েছিল। নিশাত ওই দিকে তাকিয়ে বলল, কে গুলি করতে বলেছে তোমাকে? ওর আগে কণ্ঠস্বর শুনে রাশেদ থমকে গেল। নিশাত শুভ্রের দিকে তাকালো, উঠে দাঁড়িয়েছে, রক্ত ঝরছে ওর পেটের এক পাশ থেকে। শার্ট ছিঁড়ে সেখানে বেঁধে নিল সে। এরপর ফিরে তাকালো নিশাতের দিকে। নিশাত দ্বিধায় পড়ে গেল। জীবনের এই প্রথম একজন মানুষের উপর কিছু অনুভূতি পেয়েছে সে, কিন্তু সে লোকটা আজ একজন অপরাধী যাদের নিশাত ঘৃণা করে। এদিকে শুভ্রের গায়ে গুলি লাগায় ব্যাকুল হয়ে পড়েছে সে। এরকম পরিস্থিতিতে আর কখনো পড়িনি ম্যাডাম। আপনি বললেন না এভরিথিং ইজ ফায়ার ইন লাভলি অ্যান্ড ওয়ার। চলুন আজকে কথাটা উল্টে দিই। আপনাকে চ্যালেঞ্জ করছি আমার সাথে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট করার জন্য। যদি জিতে যান তবে আমাকে না হয় ক্যাপচার করতে পারবেন, কিন্তু হেরে গেলে আমি চলে যাব, আমাকে আটকে রাখতে পারবেন না। নিশাত মাথা নিচু করলো। কিছু দূর সামনেই একটা গাড়ি আছে, ওটাতে করে চলে যান দূরে কোথাও, কারণ এরপর যদি আমাদের কখনো দেখা হয় তাহলে আর আপনাকে আমি ছাড়বো না। নিজের টিমের দিকে তাকালো নিশাত। এরপর যদি কেউ শুট করো তাহলে আগে আমাকে শুট করবে, পরে ওই লোকটাকে। ঈশান অবাক হয়ে গিয়েছে। দুজন হেঁটে হেঁটে চলে যাচ্ছে। শুভ্র একবার পিছু ফিরে তাকালো। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে নিশাত, একটা ছায়ামূর্তির মতো দেখা যাচ্ছে ওকে। ঈশানকে গাড়িতে বসতে বলল শুভ্র, আর বলল চিন্তা না করতে। শত্রুদের সামনে এই প্রথম শুভ্রকে এত নমনীয় দেখল ঈশান। নিশাতের দিকে একবার তাকালো শুভ্র, এরপর নিজে গাড়িতে উঠে ইঞ্জিন স্টার্ট দিল। সাগরে গাড়ি বেরিয়ে চলে গেল। স্টেডিয়ামে আগুন জ্বলছে, সেই আগুনের ভেতর লাশের স্তূপ। লাশের স্তূপের নিচ থেকে একজন লোক বেরিয়ে এলো। পুরো রক্তাক্ত শরীর হলো দেহ অক্ষত, তার গায়ে শুধু কিছু পোড়া দাগ। আগুনের জ্বলন্ত শিখা থেকে বিচ্ছুরিত আলো এসে পড়ল ওর চোখে। লাশের স্তূপের উপরে বসে সিগারেট বের করলো। আগন্তুকের শিখার মধ্যে সিগারেট ধরিয়ে নিল। মুখে সিগারেটের ধোঁয়া মেঘ সৃষ্টি করতে করতে বলল, শুভ, আই এম সারপ্রাইজড। রাফি কিলার ইন্ডাস্ট্রির মধ্যে যদি শীর্ষ হিটম্যান থাকে, হিটম্যান বলে কথা হয়, তাহলে ওর নাম শুভ্রে পড়ে। এতদিন শুধু লোকমুখে শুনেছে শুভ্রের নৃশংসতার কথা, কিন্তু আজকে চোখের সামনে দেখল ও কতটা ভয়ানক হতে পারে তার প্রমাণ দিয়ে দিয়েছে। ড্রোন দিয়ে উপর থেকে বোমা ফেলেও ক্ষান্ত হয়নি। এর উপর স্টেট গান দিয়ে গুলির উপর গুলি করে সবার মৃত্যু নিশ্চিত করেছে। লাশের স্তূপের ভিতর থাকার কারণে আজ কোনো রকম বেঁচে গিয়েছে রাফিয়ান। শুভ্র যে ছদ্মবেশী নিক না কেন, ওকে চিনতে রাফির অসুবিধা হয় না। মাফিয়া ইন্ডাস্ট্রির কাছে ফোন দিল সে। সৈকত সাহেব কথাটাও শুনে চমকে উঠল। শুভ্র তার বিরুদ্ধে এত বড় একটা মুভমেন্ট নিবে সেটা কল্পনা করেননি তিনি। সর্বনাশ হবে এখন, সব হিটম্যান ওর পিছনে পড়ে যাবে, ওর বাঁচার আর কোনো পথই থাকবে না। আর মাফিয়া ইন্ডাস্ট্রিও ওকে ছেড়ে কথা বলবে না। শুভ্র ভেবেছে ওখানেই সব শেষ হয়। যদি সে কালকে ঘটনাটা আন্দাজ করতে পারত, ভাগ্যের পরিহাস। রাসেল রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। কালকে সেমিনারে ওর উপর হামলা হতে পারে, এটা যেন রাসেল সেমিনার করবে বলে সিদ্ধান্ত নেয়। হিংসা আর রক্তের রাজনীতি না করে জনসেবার ব্রত গ্রহণ করেছে সে। ছোটবেলা থেকেই একটা বড় মনের অধিকারী ছিল রাসেল। সাদা কাপড় দিয়ে সেমিনারে প্যান্ডেল সাজানো হয়েছে। দিনটা কেমন যেন থমথমে। শুভ্র সব হিটম্যানকে মেরে ফেলেছে, তারপরও মনটা ওর অজানা আশঙ্কায় হু হু করে উঠল। চারপাশে কড়া নিরাপত্তা। স্টেজের চারপাশে শতাধিক লোক নিরাপত্তার জন্য নিযুক্ত হয়েছে। অনেকদিন পর রাসেলের সাথে দেখা হবে শুভ্রের। যথারীতি ভিখারির সাথে নিজেকে সাজালো সে। রাসেল যে পথে আসবে ও পথে ঠিক কিনারাই অসহায়ের মতো বসলো। প্রায় আধা ঘন্টা পর রাসেলের গাড়ি বহর এসে পৌঁছালো রাস্তায়। শুভ্রের সামনে এসে থামলো সেটা। শুভ্র উৎসুক নজরে তাকিয়ে আছে রাসেল কখন গাড়ি থেকে বের হবে। উৎকণ্ঠায় ওর তর সইছে না। সাদা শার্ট, কালো প্যান্ট ইন করা, চুলগুলো সুন্দর করে না আঁচড়ানো, মুখে আকর্ষণীয় দাড়ি গোঁফ নিয়ে রাসেলের চেহারা বেশ ভালো করেই বদলেছে। রাসেলের নজর গেল কিছু দূর রাস্তায় বসে থাকা ভিখারির দিকে। বডিগার্ড ভিখারিটাকে তাড়িয়ে দিতে নিলে রাসেল তাকে থামিয়ে দেয়। এরপর সে নিজেই ভিখারিটা এসে দাঁড়ায়। ফ্যাল ফ্যাল করে ভিখারিটাকে দেখছে। উস্কো খুস্কো চুল, গায়ে ধুলোবালি,
কালি মাখানো, গায়ে শত ছিন্ন পোশাক। রাশেদ একটা 10 টাকার নোট বের করে এগিয়ে দিল শুভ্রের দিকে। কেন জানি এই ভিখারিকে ওর বড় চেনা চেনা লাগছে। মনে হয় লোকটার সাথে ওর আগেও দেখা হয়েছে। ভিখারিটা রাসেলের এগিয়ে দেওয়া 10 টাকার নোটের দিকে চেয়ে বলল, স্যার, আপনার কাছে 1 টাকা আছে? চমকে উঠল রাসেল। ঠিক 18 বছর আগেও একটা ছেলে নানা ওর প্রিয় বন্ধু এই কথাটা জিজ্ঞেস করেছিল। রাসেল মানিব্যাগ ঘেটে দেখলো 1 টাকার নোট আছে। ওটা একটা দুর্লভ সংগ্রহ। ইতস্তত করলো, টাকাটা এগিয়ে দিল ভিখারির দিকে। ভিখারি খুব খুশি হয়ে টাকাটা নিল। ঘুরে দাঁড়ালো রাসেল। বুকের বাঁ পাশে একটা শূন্যতা অনুভব করলো। আজ যদি শুভ্র থাকতো। ঘুরে চলে যাওয়া শুরু করল রাসেল। 10 কদম এগিয়েছে কি এগোনি, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে এলো, মিস্টার রাসেল, বেশ ভালোই তো কাটছে আপনার দিনকাল। পেছনে তাকিয়ে রাসেল অবাক হয়ে গেল। কালো স্যুট পরা একটা ছেলে দাঁড়িয়ে আছে। ওর কোটের বুক পকেট থেকে একটা সাদা রুমালের কোনা উকি দিচ্ছে। শুভ্র বুড়ো কুচকে তাকালো রাসেল। আমাকে ভুলে গেছিস বেজি? বেজি? রাসেলের চোখ সজল হয়ে উঠল। এই নামে ওকে একজনই ডাকতো, সেটা হলো শুভ্র। রাসেল দৌড়ে আসলো শুভ্রের দিকে। কিছু চিন্তা না করে জড়িয়ে ধরল ওকে। উষ্ণ এক আলিঙ্গন। দূরে একটা ছাদে স্নাইপারের বাইনোকুলার দিয়ে এসব দেখছিল নিশাদ। ও তৈরি হয়েছিল শুভ্রকে শুট করবে বলে। যদি না শুভ্র কোনো সন্দেহজনক পদক্ষেপ নিত, তাহলে রাসেল আলিঙ্গন মুক্ত হয়ে শুভ্রের বাম চোখের নিচে তাকালো। সেই কাটা দাগটা একসময় এতিমখানার অন্যান্য শিশুদের কাছে নির্যাতনের শিকার হয়ে যেই দাগ ওর গালে লেগেছিল। রাসেল শুভ্রের দুকাত চেপে ধরল। এতদিন পরে মনে পড়লো আমাকে? কি করছিলি এত? রসা শুভ্রের নজর গেল বিল্ডিং এর ছাদে। একজন লোক আছে সেখানে। সম্ভবত ওর হাতে স্নাইপার আছে। রাসেলের নিরাপত্তা নিশ্চিত করতে এখানে রিশান নিজেও একজন গার্ডের বেশে এসেছিল। রাসেল আর শুভ্রের আবেগঘন আলিঙ্গন থেকে চোখ ফিরিয়ে নিতেই পাশে বিল্ডিং এর ছাদে দৃশ্যটা দেখে ফেল। কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে গেছে। চাপে একটা গুলির শব্দ হলো। চোখ খুলে নিজেকে মাটিতে পেল রাসেল। ওর দেহ অক্ষত রয়েছে, কিন্তু পাশে দাঁড়িয়ে আছে শুভ্র। ওর বুকে একটা ছিদ্র হয়ে গেছে। একটা না, দুটো ছিদ্র। নিশাদ যখন দেখল শুভ্র রাসেলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, তখনই সে নিশানা ঠিক করে চোখ বন্ধ করে গুলি চালিয়ে দিল শুভ্রের বুকে। চোখ খুলে শুভ্রের দিকে তাকাতে ধক করে উঠল নিশাতের বুক। শুভ্রের সাদা শার্টে দুটো জায়গায় ক্ষত হয়েছে। নিশাত তো পেটের পাশে এম করেছিল, তাহলে বুকে মারল গুলিকে। পড়ে গেল শুভ্র। কাল রাতেই একটা গুলি খেয়েছে সে। শরীরের উপর প্রচুর চাপ দিয়ে এখানে আসতে হয়েছে ওর শরীর আর ধকল সহ্য করতে পারল না, লুটিয়ে পড়ল মাটিতে। শুভ্র মাটিতে পড়ে গেল। ওর থেকে কিছুটা দূরে রাসেল ওর দিকে তাকিয়ে আছে। রাসেল উঠতে চাইল, কিন্তু শুভ্র ওকে উঠতে দিল না। অতি কষ্টে শরীর টেনে এনে রাসেলকে আঁকড়ে ধরে ফেলল শুভ্র। সতর্ক হয়ে গেছে রিশান। সে এসে রাসেল আর শুভ্রকে কভার করতে যাবে, এমন সময় ওর মাথা ভেদ করে একটা বুলেট বেরিয়ে গেল। রাসেল আর শুভ্রের পাশে লুটিয়ে পড়ল রিশান। শুভ্র চোখ ঘোলা ঘোলা দেখছে। ওর চোখের সামনে রিশান পড়ে আছে। ওর মাথা থেকে রক্ত রাস্তায় ভেসে যাচ্ছে। হাতের আঙুলটুকু নাড়ানোর শক্তি নেই শুভ্রের। চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে ওর, কিন্তু মুখের একটা পেশিও নাড়াতে পারল না। নীরবে চোখ বেয়ে এক ফোঁটা জল বেরিয়ে গেল। ততক্ষণে নিরাপত্তা রক্ষীরা সজাগ হয়ে গেছে, যার কারণে দূরে বিল্ডিংয়ে থাকা রাফি নিচে স্নাইপার রেখে উঠে দাঁড়ালো। কিন্তু পর মুহূর্তেই ওর গায়ে একটা গুলি এসে লাগলো। রাফিয়ানকে আজকের এই মিশন দেওয়া হয়েছিল। একসাথে 3টা টার্গেট পেয়ে রাফিয়ান খুশি হয়েছিল, কিন্তু মিশনটা অর্ধেকের বেশি সাকসেসফুল হয়ে থমকে গেল। শুভ্র আর রিশানের মাথায় বাউন্টিও বেরিয়েছে, যার কারণে রাফিয়ান পিছু হতেই যাচ্ছিল, কিন্তু তার হলো না। রাগে চোখ লাল হয়ে উঠল নিশাতের। আরেকটা গুলি এসে বিঁধল রাফিয়ানের কাঁধে। এরপর বুলেট সোজা রাফিয়ানের মাথা ভেদ করে চলে গেল। স্নাইপারটা ছেড়ে উঠে দাঁড়ালো নিশাত। হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে বসে আছে রাসেল আর নিশাত। রাসেল নিশাতকে চেনে না। খুব অবাক হলো, বেশিক্ষণ ওখানে মনোনিবেশ করতে পারল না। গুপ্তসে হামলায় একজন লোক রিশান নিহত হয়েছে, আর শুভ্রের অবস্থা আশঙ্কাজনক। দরজা ঠেলে ডক্টররা বেরিয়ে এলেন। রাসেল চিন্তিত ভঙ্গিতে বলল, পেশেন্টের অবস্থা কিরকম? আগে উনি আশঙ্কাজনক অবস্থায় ছিলেন, কিন্তু এখন চিন্তা করার কিছুই নেই। ওনার ভাগ্য ভালো, একটা বুলেট সোজা ওনার হৃৎপিণ্ডের পাশ দিয়ে চলে গেছে।
যদিও ওটা ফুসফুসকে হালকা ড্যামেজ করেছে, কিন্তু উনি খুব দ্রুতই সুস্থ হয়ে উঠেছেন। ঘুরে দাঁড়ালো নিশাত, রাগে ওর গা রিডি করছে। গটগট করে হেঁটে চলে গেল। মাফিয়াদের সাথে এবার একটা বোঝাপড়া করতেই হবে। নিশাতের কাছে সবকিছু এখন ডু অর ডাই হয়ে গেছে। রাত 3টে। নিশাত সহ ওর দলবল সবাই প্রস্তুতি নিচ্ছে। পুরো দেশের বিভিন্ন মাফিয়া সংগঠনের আস্থানেই ওরা আজ রাতে সাথে গেরিলা হামলা করবে। যুদ্ধ ছড়িয়ে পড়েছে দেশের সব জায়গায়। অতর্কিতভাবে অজানা দুই পক্ষের মাঝে হচ্ছে প্রচুর গোলাগুলি। বিস্ফোরণ তো আছেই। খবরটা ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে। রাসেল শুভ্রর কেবিনের সামনে একটা বেঞ্চিতে বসে খবর শুনছে। শুভ্রের খেয়াল রাখার জন্য ও রাত জেগে রয়েছে। একজন নার্স কেবিনে প্রবেশ করলো। পরমুহূর্তেই একটা চিৎকার বেরিয়ে এলো কেবিন থেকে। রাসেল ছুটে গিয়ে ঢুকলো কেবিনে। বেড খালি, শুভ্র নেই। হুট করে দেশের অধিকাংশ মাফিয়াদের আস্থানে গেরিলা হামলা হয়েছে। আহত আর নিহত হয়েছে হাজার হাজার মাফিয়া আর হিটম্যান। সাথে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সকল কালো ব্যবসায়ী প্রতিষ্ঠান। কিন্তু নিশাতের দলেরও কম ক্ষতি হয়নি। অনেকেই আহত নিহত হয়েছে মাফিয়াদের সাথে গোলাগুলির সময়। জিদান সাহেবের চোখে অন্ধকার। প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছেন উনি। ফোনে কল করলেন দেশের বাইরে একটা নাম্বারে। হ্যালো জিহাদ, দেশে আয়। ওপাশ থেকে ফোন কেটে গেল। ঘন কালো রাত। একটা কারখানার সামনে দাঁড়িয়ে আছে এক ব্যক্তি। আকাশে বজ্রের আলোয় চমকে উঠল একবার। লোকটার বুকে ব্যান্ডেজ বাঁধা। একটা পুরনো পরিত্যক্ত কারখানার সামনে দাঁড়িয়ে আছে সে। কলা পসিবল গেট খুলে পুরনো শাটার তুলল লোকটা। এরপরে কারখানার ভেতরে প্রবেশ করলো। বড় একটা মনিটরের সামনে বসে আছে লোকটা। কিবোর্ডে যন্ত্রের মতো আঙ্গুল চলছে ওর। মাফিয়াদের বিভিন্ন আস্তানা আর কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব ছিল ব্যাড বয় নামক এক সাইবার স্পেশালিস্ট। গত 3 বছর ধরে মাফিয়াদের জন্য একটা সিকিউরিটি সিস্টেম চালু করার প্ল্যান করা হচ্ছিল। সেই কাজ সম্পূর্ণ হয়ে এসেছিল। এবার ওটাই মাফিয়াদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। লোকটা বাংলাদেশে ম্যাপের কিছু নির্দিষ্ট স্থানে পয়েন্ট আউট করে মার্ক করে দিল। এরপর এন্টার দিল একটা পাস কি। শত শত ড্রোন রাতের আকাশে উদয়মান করলো। ওগুলো ছুটে যেতে লাগলো মাফিয়াদের বিভিন্ন আস্থানের দিকে। রাশেদ চাঁপাইনবাবগঞ্জের একটা অপারেশনে নেতৃত্ব দিচ্ছে। গোলাগুলি চলছে ওদের মাফিয়াদের সাথে। ওদিকে ওদের দল ক্রমান্বয়ে পিঠ দেওয়ালে ঠেকে এসেছে। এমন সময় দেখলো ঘটনাটা। 10-12টা বাজ পাখির মতো বিশাল কিছু জিনিস আকাশে চক্কর দেওয়া শুরু করলো। পর মুহূর্তে ঘটলো ঘটনাটা। একের পর এক বিস্ফোরণ হওয়া শুরু হলো। ভেসে আসতে শুরু হলো চিৎকার। রাশেদরা সেখানেই অপারেশন করছিল। ওখানে অনেক এনকাউন্টার ছিল। বিস্ফোরণের চাপে ওগুলো গুড়িয়ে গেল। একের পর এক ধ্বংস হচ্ছে মাফিয়াদের বিভিন্ন আস্তানা। কে বা কারা যেন বোমার উপর বোমা ফেলে ধ্বংস করছে এসব। বাংলাদেশে মাফিয়াদের মধ্যে অন্যতম হলো আতিক চৌধুরী, যে রাসেলের উপর বাউন্ডারি দিয়ে রেখেছিল। অর্থাৎ আশা এসব খবর এসে চমকে উঠল। বুঝতে পারলো কে করেছে এসব। কারণ ব্যাড বয় এর প্রোটেক্টর যে সামলাচ্ছে তার পরিচয় সে শুধু জানে। অতিরিক্ত ড্রোনে শক্তিশালী বিস্ফোরক দিয়ে একটা প্রোটেক্ট তৈরি করেছিল ব্যাড বয়, যা মাফিয়াদের নিরাপত্তার জন্য কাজে আসবে বলে ভাবা হয়েছিল। কিন্তু এখন সেটা খাড়ার ঘা হয়ে গেল। কারণ ব্যাড বয় আর কেউ না, শুভ নিজে। রিশান আর শুভ্র একে অপরের ছায়া ছিল। রিশানের মৃত্যুর জন্য বাংলাদেশের টপ লেভেলের মাফিয়ারা দায়ী। এর জন্য শুভ্র কাউকে ছাড়বে না। মনিটর থেকে সরে আসলো শুভ্র। ও নিজেরই মডিফাই করা একটা AK-47 মেশিন গান নিল। এরপর পাশের তেরপল ঢাকা বিশাল একটা জিনিসের কাছে এলো। তেরপল সরাতেই ট্র্যাকটা বেরিয়ে এলো। দরজা খুলে ট্র্যাকে ঢুকে গেল শুভ্র। ট্র্যাকের স্টিয়ারিং এর কাছে আরেকটা স্মার্ট মনিটর। সবে সকালে নতুন আলো ফুটেছে। এমন সময় শহর থেকে কিছু দূরে একটা নির্জন বড় মাঠে একটা প্রাইভেট জেট ল্যান্ড করে। জেট থেকে নেমে আসে একজন যুবক। সামনে ওর জন্য একটা ফিল্ডিং চেয়ারে পেতে দেওয়া হয়। সকালের প্রাতরাশ এসে হাজির হয় ওর সামনে রাখা টেবিলে। চামচ দিয়ে খাবার মুখে দিতেই ওর মুখে মিষ্টি একটা হাসি ছড়িয়ে পড়ল। শেফকে বসের মুখে মিষ্টি হাসি, তার মানে অবস্থা সুবিধার। শেফ গিয়ে দাঁড়ালো তার পাশে। শেফ কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা হঠাৎ শেফের মাথা ঠেসে ধরল টেবিলের খাবারের প্লেটে।
মুখে তার এখনো মিষ্টি হাসি লেগে আছে। খাবারের সাথে আমি রসুন খাই না। প্লেটের পাশ থেকে নাইফ তুলে নিয়ে শেপের ঘাড় ঘুরিয়ে দিল জিহাদ। জিদান সাহেবের ছেলে জিহাদ। ওর বাবা যতটা না নৃশংস, তার চেয়ে শতগুণ বেশি নৃশংস সে। পাশে একজন গার্ড কাচুমাচু করছে। জিহাদ সেদিকে তাকিয়ে বলল, খেলনা আছে? মাথা নাড়িয়ে সম্মতি দিল সে। জিহাদ পকেট থেকে রুমাল বের করে হাতের রক্ত মুছল। এরপর ওর জন্য দাঁড়িয়ে থাকা গাড়ির ডিক্কি খুলে একটা মেশিন গান বের করলো। জিহাদের পাশে যে গার্ড দাঁড়িয়ে ছিল তার হাতেই জিহাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল। জিহাদ সোজা মেশিন গান তাক করলো তার দিকে। আমি যখন কোনো কিছু জিজ্ঞেস করি তখন কথার উত্তর দিবে, মাথা নড়িয়ে নয়। এরপরে ওই গার্ড সহ ওখানে দাঁড়িয়ে থাকা 7 জনকে মেশিন গান দিয়ে ঝাঁঝরা করে দিল। গুলি শেষ হওয়া পর্যন্ত ট্রিগার চেপে অট্টহাসি দিল সে। মুহূর্তের মধ্যে স্নিগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যে নীলাভূমি সে রক্তে রঞ্জিত হয়ে গেল। মেশিন গান ছুঁড়ে ফেলে গাড়িতে উঠে বসলো জিহাদ। প্রচণ্ড রাগর মাথায় চেপে বসলো। বাবার সাম্রাজ্যের উপর অনেকদিন ধরেই ওর লোভ ছিল, হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য। লোভ না হলেই নয়। হঠাৎ ওখানে আরো কয়েকটা গাড়ি এলো। জিহাদের পাশে থামলো একটা গাড়ি। কাজ নেমে গেল। ভেতরে আতিক সাহেবকে দেখা গেল। তার মুখ থমথমে। এক রাতের ব্যবধানও না, মাত্র কয়েক ঘন্টায় ব্যাড বয় ওরফে শুভ্র ওনার পুরো বিজনেস ধুলে মিশিয়ে দিয়েছে। এজন্যই এখন তাড়াতাড়ি করে দেশ থেকে পালাতে চাইছেন উনি। আতিক চৌধুরী জিহাদকে বলল, এইসবের পিছনে ব্যাড বয়ের হাত আছে আর আরেকটা গ্যাংয়ের হাত আছে। জিহাদ রাগে স্টিয়ারিংয়ে কিল বসালো। এক রাতের ব্যবধানে সব তছনছ করে দিয়েছি শুভ্র। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে চলল সে নিজেদের সাম্রাজ্যের প্রাণ কেন্দ্রে। আপ্পির কথা মনে পড়ল ওর। নিজের বোনের কথা ভেবে মাথা ঠান্ডা করলো। এতদিন করে আসা অপকর্মগুলোর কিছুই জানে না ও। জিদান সাহেব আর জিয়াদ প্রচুর ভালোবাসে ওকে, এজন্য কখনো এই চমসন্ত জানতে দেয় না নিশাদকে। নিশাদ মাফিয়াদের সেই গোপন সাম্রাজ্যের কথা জেনে গিয়েছে। ওখানে ওরা এখন রওনা দিয়েছে। ওদের টিমের প্রায় সবাই কম বেশি ক্লান্ত, কিন্তু ওরা প্রতিজ্ঞাবদ্ধ। ওদের মধ্যে সবাই মাফিয়া ইন্ডাস্ট্রির উপর রেগে আছে। মাফিয়াদের জন্য প্রতিপক্ষ বা পরোক্ষভাবে ওদের অনেক কিছু হারাতে হয়েছে। জিয়াদ এসে পৌঁছালো সেখানে। কড়া নিরাপত্তা বেষ্টিত একটা এলাকা। কড়া নিরাপত্তার মাঝে গাড়ি চালিয়ে ওই এলাকায় বড় বড় 8 তলা বিল্ডিং এর সামনে এলো সে। এলিভেটরে করে 8 তলায় পৌঁছালো। ওর বাবা নিশ্চিন্ত ভঙ্গিতে ওনার রাজকীয় চেয়ারে বসে আছে। আদতে এই এলাকার শিল্পটা এলাকার হলেও তার নিচেই এটা ছিল ওর ব্যবসার প্রাণকেন্দ্র। হঠাৎই গোলাগুলির শব্দ ভেসে এলো। দুমদুম করে কি যেন ফাটতে শুরু করলো। জিয়াদ এসে দাঁড়ালো কাচের সামনে। ওই এলাকার প্রবেশ পথ দিয়ে ধোঁয়া উঠছে। স্মোক গ্রেনেড পিলপিল করে কিছু কমান্ডো প্রবেশ করছে ওখানে। ধোঁয়ার ভেতর থেকে আগুনের ফুলকি বেরিয়ে আসছে। খুব বড় ভুল হয়ে গেছে ওদের। মাফিয়াদের প্রাণকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থায় এতটাও ঠুনকো না, এটা বুঝতে পেরে হাত পা ঠান্ডা হয়ে গেল ওর। বিনা প্ল্যান করে এখানে আসাটাই এখন ওদের উপর ভারী পড়ছে। এদিকে মাফিয়াদের কাছে আছে ভারী অস্ত্র শস্ত্র। ওদের কাছে বুলেটপ্রুফ ভেস্টও আছে। মাফিয়াদের সামনে গোলাগুলি করেও বেশিক্ষণ টিকল না নিশাতের দল। ধরা পড়ে গেল ওদের সব টিমমেট, সাথে সাথে নিশাত নিজেও। কিছুক্ষণ আগের দৃশ্য, পুরনো কারখানার দরজা ভেঙে একটা ট্রাক বেরিয়ে এলো। ছুটল সেটা প্রধান সড়ক ধরে। আতিক চৌধুরী তখন সবে মাত্র প্রাইভেট জেটে উঠে বসেছিলেন। তখনই গোলাগুলি শব্দ ভেসে এলো। চমকে পেছনে তাকাতেই বড়সড় একটা ট্রাক দেখতে পেলেন উনি। ওর সামনে বেরিয়ে এসেছে একজন লোক, তার হাতে রকেট লঞ্চার। তাড়াতাড়ি পাইলটকে গান দিয়ে উঠল আতিক সাহেব। প্লেন তাড়াতাড়ি চালাতে বলল। বিস্ফোরণ আর গোলাগুলির শব্দ লাগাতার ভেসে আসছে, কিন্তু ততক্ষণে প্লেন টেক অফ করে নিয়েছে। আকাশে অনেক দূর উপরে উঠছে ওটা। একটা কালো ওভারকোট পরে ছিল শুভ্র। টেনে খুলে ফেলল কোটটা। রক্তে ভিজে গিয়েছে ওর শরীর। হাতে একটা রকেট লঞ্চার। তাড়াতাড়ি রকেট লঞ্চার লোড করে নিল। এরপর এম করলো প্লেনটা লক্ষ্য করে। আতিক প্লেনের জানাল দিয়ে এটা দেখে এক প্রশস্ত হাসলো। প্লেনকে এম করবে রকেট লঞ্চার দিয়ে, কিন্তু রকেট লঞ্চার যখন ওই প্লেনের দিকে ছুটে এলো তখনই আতিক চৌধুরীর হাসি উবে গেল। রকেট লঞ্চার ওনার প্লেন লক্ষ্য করেই ছুটে আসছে তীব্র গতিতে। শুভ্র বলল, সি ইউ ইন হেল। নিশাত আর ওর টিম ধরা খেলো
ওরা ইতিমধ্যেই এলাকার অর্ধেকাংশ ধ্বংস করে দিয়েছে। ওই এলাকার শতাধিক গার্ডকে মেরে ফেলেছে ওরা। সবার মাঝে পা বেঁধে আনা হলো জিদান সাহেবের সামনে। জিদান সাহেব একটা অট্টহাসি দিতে গিয়ে থেমে গেলেন। হাত থেকে গ্লাস খসে পড়ল ওনার। বন্দীদের মধ্যে নিজের মেয়েকে চিনতে অসুবিধা হলো না। জিদান ঘুরে তাকালো। জিদান সাহেব একজন বন্দীর দিকে তাকিয়ে আছে। সে তার অনুসরণ করে সেখানে তাকালো। কম্পিত পায়ে নিষাদের কাছে গিয়ে দাঁড়ালো সে। ঘমার্ত চিরচেনা সেই মুখ, যে মুখে জড়িয়েছিল জিদানের জন্য কত শত স্নেহ। ভার্সিটি থেকে ফেরার পথে ছোট ভাইয়ের জন্য চকলেট নিয়ে আসা সেই দিনগুলো। নিষাদ নিজের চোখে এসব বিশ্বাস করতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলল, বাবা, জিহাদ, তোমরা তোমরা এসবের পেছনে ছিলে? জিদান হতবাক হয়ে পড়ল। জিদান সাহেব বাকরুদ্ধ হয়ে গেলেন। 1 সপ্তাহ আগে নিষাদ স্টাডি ট্যুরে গিয়েছিল, এজন্য উনি নিশ্চিন্ত ছিলেন। কিন্তু এখন কি থেকে কি হয়ে গেল? নিষাদের চোখ কানে ভিজে গেল। ওর টিমমেটরা ওর দিকে ঘৃণা দৃষ্টিতে তাকাচ্ছে। একদম তো বলেই বসলো, এভাবে ধোকা দিতে পারলে আমাদের। জিদান কিছু বলতে যাবে, তার আগে আবার বিস্ফোরণের শব্দ হলো। আকাশে ওরা ধোঁয়াগুলোর ফাঁক দিয়ে শত শত ড্রোন উড়ে আসছে। এগুলো থেকে কি যেন নিচে পড়ছে। বুম বুম করে বিস্ফোরণ হলো। একে একে এলাকাটার সব স্থাপত্য গুড়িয়ে যেতে শুরু করলো। কাটরা পাগলের মতো ড্রোনগুলোকে নিশানা করে এলোপাথারি গুলি চালালো। কিন্তু কয়টা ড্রোনকে এরকমভাবে নষ্ট করা যায়? তারপরও যেসব ড্রোন নষ্ট করা হয়েছে সেগুলো মাটিতে পড়তে আরও বড় বিস্ফোরণ ঘটল। জিদানের মুখ থেকে অস্পষ্টভাবে বেরিয়ে এলো কিছু শব্দ। সেলফ ডেটোনেশন। ড্রোনগুলো এক একটা আলাদা বোমা। শত শত গার্ডের চিৎকার। আকাশের রাবাত, আকাশ বাতাস ভারী হয়ে উঠল। বিস্ফোরণের ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো একটা ট্রাক। ট্রাকের পেছনে একটা কন্টেনার। ওর থেকেই বেরোচ্ছে ড্রোনগুলো। ট্রাকের দরজা খুলে বেরিয়ে এলো একজন লোক। ওর চেহারা ঠিক আন্দাজ করতে পারল না জিহাদ। এদিকে শুধু ওদের বিল্ডিং ছাড়া এখন আর চারপাশে কোনো বিল্ডিং আর আস্ত নেই। দাউ দাউ করে আগুন জ্বলছে ওখানে। পুরো জায়গাটাকে নিমেষেই নরক বানিয়ে দিয়েছে এই লোকটা। জিহাদ আগেও শুভ্রের নাম শুনেছে। শুভ্র ক্লার্ক ইন্ডাস্ট্রির সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যান। সিসিটিভি ক্যামেরা ওপেন করলো জিহাদ। পুরো বিল্ডিংয়ের সব সিকিউরিটি গার্ডদের অ্যালার্ট করলো। নিজের নিজস্ব নেটওয়ার্ক সিস্টেম আছে ওখানে। লোকটার দিকে ক্যামেরা জুম করলো জিহাদ। ঠোঁটের কোণে 1 ফোঁটা রক্ত লেগে আছে। লোকটার হাতে একটা তলার জাতীয় কিছু। বিড়বিড় করে উঠল জিদান সাহেব। সব শেষ। জিহাদ তার দিকে ফিরে তাকালো। কি আবল তাবল বকছো তুমি? আমাদের মৃত্যু নিশ্চিত। আমাদের আগে মরবে ওই পিঁপড়াগুলো। বুকে হাত দিয়ে চেপে ধরলেন তিনি। শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওনার। ফুটেজের ছেলেটার দিকে তাকিয়ে হাঁসফাঁস করছেন উনি। মুখে বিন্দু বিন্দু ঘাম জমে আছে ওনার। শুরু হলো নারকীয় হত্যাকাণ্ড। একের পর এক সিকিউরিটি গার্ডকে খণ্ড বিখণ্ড করে ফেলেছে ছেলেটা। জিয়াদ চিৎকার করে কমান্ড দিচ্ছে গার্ডদের, কিন্তু তারপরও ওই ছেলেটাকে থামানো সম্ভব হচ্ছে না। নিজের ফ্লোরে সব গার্ডকে মেরে ফেলে ছেলেটা। নিচে ফ্লোরের অলিতে গলিতে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। ছেলেটা একটা মৃত গার্ডের অত্যাধুনিক অস্ত্র তুলে এরপর সিঁড়িতে গুলি করতে করতে উপরে ওঠা শুরু করলো। ছেলেটা এলোপাথারি গুলি করে হিসাব করে গুলি করছে। এটা বুঝতে সময় লাগলো জিহাদের। হাইলি ট্রেন্ড একজন হিটম্যান শুভ। দোতলায় আরেকটা মৃত লাশ থেকে বুলেট প্রুফ ভেস্ট খুলে গায়ে জড়ালো সে। এরপর বেল্ট আটকানো চেম্বার থেকে একটা গ্রেনেড জাতীয় কিছু খুলে নিয়ে সিঁড়িতে মারল। প্রায় সাথে সাথে বিস্ফোরণের কারণে সিঁড়িগুলো গুড়িয়ে গেল। এতগুলো গার্ড এত অস্ত্র থাকতো লাভ হলো না। শুভ্র রক্তের বন্যা বয়ে দিল 6ষ্ঠ ফ্লোর পর্যন্ত। শুভ্র কাঁধ থেকে সেই সেলফ মডিফাইড মেশিন গান বের করলো। ওটার সাথে ফিতার মতো ঝোলানো বুলেট। যাকে সামনে পাচ্ছে ঝাঁঝা করে দিয়ে সামনে এগোচ্ছে শুভ্র। জিহাদ ভয় পেয়ে গেল। তাতে নিষাদের হাতের বাঁধন ছুরি দিয়ে কেটে খুলল। কাঁধে তুলে নিল জিদান সাহেবকে। এরপর ওর হাত ধরে টেনে নিয়ে চলল ছাদের দিকে। ছাদে একটা হেলিকপ্টার আছে। বন্দিরা 8 তলায় সারিবদ্ধভাবে গুটিসুটি হয়ে বসে আছে। একের পর এক আর্তনাদ ভেসে আসছে। তখনই ওই ফ্লোরে আবির্ভাব হলো সেই রাক্ষসের। সারা শরীর রক্তাক্ত। ওর চুল থেকে টপ টপ করে রক্ত ঝরছে। প্রতিটা বন্দির আত্মা কেঁপে উঠল। ওকে দেখে এগিয়ে এলো শুভ্র। ওরা কোথায়? একজন বন্দি উপরের দিকে নির্দেশ করলো।
অধিকাংশ টপ মাফিয়া ওখানেই ছিল। ওরা ছাদের হেলিকপ্টার করে পালাতে চাচ্ছিল, কিন্তু পেছন থেকে আসলো শুভ্র। ওর হাতে একটা রক্তাক্ত তলোয়ার। এক একে মারতে লাগলো সব মাফিয়াদের। বাদ রয়েছে শুধু জিদান আর তার ছেলে জিহাদ। জাদ ছাদে উঠে দরজা বন্ধ করে দিয়েছিল। দরজার সামনে এসে একজন মাফিয়া থমকে গেল। মৃত্যু তার নিশ্চিত। ঘাড়ে কারণ নিঃশ্বাস পড়ল। পেছনে তাকাতেই চোকাচুকি হলো শুভ্রের সাথে। জিহাদ জিদান সাহেবকে হেলিকপ্টারে বসিয়ে দিল। জিহাদ বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালাতে হবে, কিন্তু নিশাত উঠছে না। জিহাদ ব্যস্তভাবে নিশাতের সামনে এলো। আপি চলো এখনই, না হলে আমরা সার্ভাইভ করতে পারবো না। ঠাস করে একটা চড় পড়ল ওর গালে। কেন এমনটা করলি? তুই আর বাবা কি একটা স্বাভাবিক জীবন কাটাতে পারতি না? বল না। রেগে গিয়ে জিহাদ বলল, এই পৃথিবীতে সবাই তোর মতো আবেগী না। বেঁচে থাকতে হলে খারাপ হতেই হয়। টাকা, ধন দৌলত, আধিপত্য ছাড়া মানুষ অসহায়। সমাজের সাথে যা যা করেছিস তোরা, আজ তা যদি আমার সাথে হতো মানতে পারতি? পারবি নাই বা কেন? তোরা তো একটা পিশাচ। একবেলা না খেয়ে থাক, সমাজ কি কখনো জিজ্ঞেস করবে? সে কথা করবে না। তাই বলে তোরা নিরীহ মানুষের রক্ত ভেজা টাকা দিয়ে? কারা নিরীহ? কারা? এদেশের মানুষ। আমাদের মা তো তোর মতো ছিল। সে মানুষের ভালোর জন্য কাজ করেছিল, কিন্তু বিপরীতে কি পেয়েছে? সে ধর্ষিতা হয়ে নির্মম মৃত্যু পেয়েছে। চিৎকার করে উঠল জিহাদ। যাদের জন্য আমাদের মা পুরো জীবন নিঃস্বার্থভাবে কাজ করেছে, ওরাই আমাদের মাকে অপবাদ দিয়েছে। আমাদের চোখের সামনে তাকে ধর্ষণ করে নির্মমভাবে মেরে ফেলেছে। কি পেয়েছে এইসব মানুষরূপী জানোয়ারদের সেবা করে? নির্মম সেই স্মৃতি মনে পড়ে গেল নিশাতের। তাহলে তো ওদের সাথে তোর কোনো পার্থক্যই নেই। হঠাৎ ছাদের দরজা ফুঁড়ে রক্ত ভেজা তলোয়ার মাথা বেরিয়ে এলো। পাশ মুহূর্তে দরজা ভেঙে গেল। ছাদে প্রবেশ করলো শুভ্র। ভাঙা দরজার সাথে একজন মাফিয়ার রক্তাক্ত দেহ। পাইলট হেলিকপ্টার চালিয়ে দিয়েছে, টেক অফ করার জন্য প্রস্তুত নয়। জিয়াদ নিশাদকে টেনে নিয়ে চলল হেলিকপ্টারের ভেতর। টেক অফ করতে শুরু করলো ওটা। শুভ্রের দিকে চেয়ে কাঁদছে নিশাদ। ওটা নজর এড়ালো না জিহাদের। শুভ্র নিশাদকে খেয়াল করেনি। সে তার শরীর থেকে বুলেটপ্রুফ পোশাক খুলে ফেল। দৌড়ে এলো হেলিকপ্টারের দিকে। হেলিকপ্টার তখন ছাদ থেকে কিছু দূরে সরে গিয়েছে সবে। শুভ্র 8 তলার ছাদ থেকে লাফ দিল। এরপর হেলিকপ্টারের নিচের অংশের একটা রড ধরে ঝুলে পড়ল। রড পেয়ে উপরে উঠে পিস্তল বের করলো সে। হেলিকপ্টারের দরজায় লকার কবজায় গুলি করলো। প্রায় ছুটে পড়ে গেল দরজাটা। শুভ্র ভেতরে আসতেই জিহাদ ওকে একটা লাথি মারল, কিন্তু শুভ্র দুহাত দিয়ে দরজার দুপাশ ধরে সামলে নিল। এরপর 2 পা একত্রিত করে দেওয়া লাথি দিল জিহাদের গায়ে প্রচন্ড জোরে। জিহাদ আসছে পড়লো আরেক দিকে। সিটে মাথা ঠুকে গেল ওর। জুতোর ভেতর থেকে একটা চাকু বের করলো সে। শুভ্রের হাতের পিস্তল দেখে থমকে গেল। শুভ্র পিস্তল পকেটে পড়ল। সাথে সাথে জিহাদ ছুরি দিয়ে ওর মুখ লক্ষ্য করে আঘাত হানল, কিন্তু শুভ্র ক্ষিপ্ত গতিতে ওর কবজি ধরে ফেল। কবজি মোচড় দিতেই ওর হাত থেকে ছুরি খসে পড়ল। শুভ্রের হাতে এক ঘুষি খেয়ে মাথা ঘুরে উঠল জিহাদের। টলে উঠে হেলিকপ্টারের মেঝেতে পড়ে গেল। শুভ্র একটা সিটে বসে হাঁপাতে লাগলো। ওর শরীরের শক্তি শেষ হয়ে এসেছে। হঠাৎ সামনে নজর দিতেই থমকে গেল সে। নিশাদ বসে আছে। ওর চোখে একরাশ ঘৃণা। এক মুহূর্তের জন্য দুজনেই চুপ হয়ে গেল। আমার ভাবতে ঘেন্না হচ্ছে যে আমি আপনার মতো একটা জানোয়ারের প্রেমে পড়েছিলাম। মাথা নিচু করে নিল শুভ্র। জিহাদকে দেখিয়ে বলল, ও কি তোমার কেউ হয়? চুপ করে রইল নিশাদ। শুভ্র সাথে সাথে পকেট থেকে পিস্তল বের করে ওর দিকে তাকালো। নিশাদ আকুল হয়ে বলল, ওকে মেরো না। ম্যাগাজিন চেক করলো সে। নিজের বেল্টে লাগানো একটা জিনিস খুলে রাখলো পাশে। পিস্তলটা ধরিয়ে দিল নিশাদের হাতে। অবাক হয়ে দেখছে নিশাদ। ওকে আরো ভয়ানক শাস্তি দিতাম, কিন্তু ওর আর তোমার কথোপকথন শুনেছি আমি। এই পিস্তলের চেম্বারে আর 4টা গুলি আছে। আমাকে মারার জন্য যথেষ্ট। আমি জানি তুমি খুনি, আর অপরাধীদের ক্ষমা করো না। ও এ হ্যাড অ্যান্ড কিল মি। চোখ বন্ধ করলো শুভ্র। নিশাদ রক্ত ভেজা শুভ্রের দিকে তাকালো। শুভ্রের চোখে এক পরিতৃপ্তির ছোঁয়া। ওর যেন কোনো আক্ষেপ নেই। গান তুলল নিশাদ। এম করলো শুভ্রের কপালে, কিন্তু ওর হাত কাঁপছে। হেলিকপ্টারের বিকট বোবোর শব্দ কানে আসছে ওদের। দীর্ঘশ্বাস ফেল নিশাদ। শুভ্রকে মারা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। নিজের মাথায় পিস্তল চেপে ধরল নিশাদ। শুভ্র ওটা দেখে তাতে ওর হাত চেপে ধরল। ওদের জোড়াজুড়িতে একটা বুলেট বেরিয়ে পাইলটের মাথায় লাগলো।
হেলিকপ্টারটা বিপজ্জনক গতিতে নিচের দিকে যাচ্ছে। ওরা খেয়ালই করেনি হেলিকপ্টারটা কখন একটা নদীর মাঝে চলে এসেছে। নিশাত হেলিকপ্টার চালাতে জানে। তাড়াতাড়ি কন্ট্রোল প্যানেলে বসে পড়ল সে। শুভ্রের অলক্ষ্যে জিদান সাহেব উঠে দাঁড়িয়েছে। ছুরিটা নিয়ে ঢুকিয়ে দিলে শুভ্রের পেটে। এরপর একটা লাথি দিয়ে শুভ্রকে ফেলে দিলেন হেলিকপ্টার থেকে। পাশের ছিটে শুভ্রের রাখা জিনিসটার দিকে নজর গেল ওনার। একটা বোমা। ওটাকে নিয়ে পিন আপ করে ছুঁড়ে ফেল শুভ্রের দিকে। সব দেখছিল নিশাত। হেলিকপ্টার পানির থেকে 25 তলার সমান উঁচুতে এসেছিল। বাতাসে বিকট একটা বিস্ফোরণ হলো। আধার হয়ে এলো নিশাতের চোখ। শুভ্রের মৃত্যু মেনে নিতে পারল না সে। অজ্ঞান হয়ে গেল। চোখ খুলো নরম ঘাসের উপর। ওর পাশে জিদান আর জিহাদ বসে আছে। দুজনে বিকালের আকাশের দিকে তাকিয়ে আছে। নিশাত উঠে বসলো। ওদের থেকে কিছুটা দূরে হেলিকপ্টার রাখা। জিদান সাহেব বলেন, নিশাত, আমার চোখের আড়ালে কখন যে তুই এত বড় হয়ে গেলি টেরই পেলাম না। ঘিনে নজর সরিয়ে নিল নিশাত। দুহাতে মুখ বুজে কাঁদছে সে। শুভ্র মারা গিয়েছে এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। নদীর পাশে একটা বড় উপত্যকায় বসে আছে ওরা। নিশাত কান্না ভেজা কণ্ঠে বলল, কেন মারলে ওই ছেলেটাকে? আমার বোঝা উচিত ছিল ছেলেটাকে। তুই ক্ষমা করে দিস তোর বাবাকে। দূরে পুলিশের সাইরেন শোনা গেল। নিশাত জিহাদের দিকে তাকালো। ওর মুখে অনুশোচনার ছাপ। সেদিন গ্রেপ্তার হয়েছিল জিদান সাহেব আর তার ছেলে জিহাদ। দুজনেই আত্মসমর্পণ করে নিজেদের প্রকৃতি স্বীকার করেছিল, যার কারণে তাদের যাবজ্জীবন জেল হয়ে যায়। নিষেধ আইনি নিজের হাতে তুলে নিয়েছিল, যার কারণে ওর 10 বছরের জেল হয়। প্রথমে নিষেধ ভালো কাজ করেছে যেন জনগণ ওর বিরুদ্ধে আন্দোলন করেছিল। তবে নিষাদ কষ্ট পায়নি। আস্তে আস্তে কেটে গেল 10টি বছর। মাহফুজ হিমাদ্রির সুপারিশে নিষাদের বাকি শাস্তি মকুব করা হলো। কেটে গেল আরও বছর খানেক। লোকজন ততদিনে সবকিছু ভুলে গেছে। 10 বছরে কত কিছু বদলে গেছে। নিষাদ একটা চাকরি জুটিয়ে নিল। সেটাও সহজ হতো না যদি না রাশেদ সাহায্য করত। রাশেদ একটা বড় কোম্পানির মালিক হয়ে গেছে ততদিনে। রাশেদের কোম্পানিতে চাকরি বেশ ভালোই চলে যাচ্ছে নিষাদের দিনকাল। রাশেদ একবার সাহস করে বলে ফেলেছিল নিজের ভালোবাসার কথা, কিন্তু নিষাদ ওকে ফিরিয়ে দিয়েছে। বছরখানেক পরে স্মৃতিকাতর নিষাদ আবার গেল সেই নদীর পাড়ে যেখানে শুভ্র মরে গিয়েছিল। নদীর পাড়ে অনেকগুলো কংক্রিটের বড় বড় ব্লক। পাথরের রাস্তা দিয়ে হাঁটছেও। বিয়ে থা আর করা হয়নি নিষাদে। শুভ্রকে চেয়েও বলতে পারছে না সে। নদীর পাড়ে মৃদুমন্দ বাতাসর চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ কালো হয়ে উঠল আকাশ। চারপাশে আশেপাশে দূর দূরান্তে জনমানব কেউ নেই। ঘাটে শুধু একটা নৌকা বাঁধা। দূরে গাছের আড়াল থেকে রাশেদ ছাতা হাতে এগিয়ে আসতে নিয়েছিল, কিন্তু নিষাদকে ঘাটে যেতে দেখে আর এগুলো না। তাছাড়া নিষাদ যদি জানে রাশেদ ওকে অনুসরণ করছে, তাহলে নিষাদ ওর উপর রেগে যাবে। নৌকার আরেক পাশে মাথায় একজন মাঝি বসে আছে। নিষাদ গিয়ে বসলো নৌকার বাঁশের ছাউনি নিচে। মাঝির হেলদোল নেই। আকাশের দিকে তাকিয়ে আছে সে। পিছনে না ফিরে সে বলল, আজকে আর নৌকা ঘাটে থেকে ছাড়বো না। দীর্ঘ 10 বছর পর এই কণ্ঠ শুনে নিষাদ থমকে গেল। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়া শুরু হয়েছে। মাঝে সেন্ডিগেঞ্জির মধ্য দিয়ে পিঠের আগুনে পোড়া দাগ দেখা যাচ্ছে। মাঝি এসে বসলো নৌকার ছাউনি নিচে। মাথাল খুলে পাশে রাখলো। ওকে দেখেই থমকে গেল নিষাদ। সে পরিচিত চেহারা, বুকে আগুনের পোড়া দাগ। ফ্ল্যাশব্যাক। শুভ্র যখন হেলিকপ্টার থেকে পড়ে গিয়েছিল তখন সে সোজা পানিতেই পড়তে যাচ্ছিল, আর জিদান সাহেব বোমা ফেলেছিলেন। শুভ্র পানির নিচে 5 মিটার যাওয়ার পরেই বোমা ব্লাস্ট হয়েছিল। শুভ্র এজন্যে বোমার আঘাতে মরেনি, কিন্তু প্রচুর শক খাওয়ার কারণে ওর মেমোরি লস হয়ে গিয়েছিল। শুভ্র সেদিন পানিতে ডুবেই মরত, কিন্তু ওর জায়গাটা ছিল জেলেদের মাছ ধরার জায়গা। আর শুভ্রের শরীর বোমার বিস্ফোরণের শক্তিতে কিছুটা পড়ে গিয়েছিল এক ডুবো চরে। পায়ের গোড়ালি সমান জল ওখানে। এজন্যই পানিতে ডুবে মরেনি সে। জেলেরা ওকে উদ্ধার করে। শুভ্র নিজের পরিচয় সহ সবকিছু ভুলে যায়। ও শুধু মনে থাকে কয়েকটা নাম: শুভ্র, নিষাদ, রাসেল আর রিশান। জেলে সর্দারের মেয়ে সরকারি প্রাইমারি স্কুলের টিচার ছিল। তার নাম নাদিয়া। নাদিয়া নিজেই সেবা শুশ্রূষা করে। 6 মাস পরে সুস্থ হয় শুভ্র, তবে শরীরে রয়ে যায় বিদঘুটে পোড়া দাগ। নাদিয়া শুভ্রকে যদিও ভালোবেসে ফেলেছিল, তারপরও কখনো বলেনি সে বিয়ে করব বলে এতগুলো বছর কাটিয়ে দিয়েছে সে। কিন্তু শুভ্র বিয়ের নাম গন্ধ কখনো নেয়নি। শুভ্র জেলে সর্দারের ছেলের মতো ছিল। বছর খানেকের মধ্যে সে নৌকা চালানো আর মাছ ধরা শিখে নেয়। এরপরে পুরো দস্ত জেলে হয়ে যায়।
আর ফাঁকে ফাঁকে মাঝির কাজ করে। নিশাদকে দেখে মাথা ঘুরে উঠল শুভ্রের, কানে বাজতে লাগলো নানান কথা। শুভ্রের চোখে ভেসে উঠতে শুরু করলো শত শত স্মৃতি। নৌকার পাটাতনে লুটিয়ে পড়লো সে। শুভ্রের জন্য খাবার নিয়ে আসছিল নাদিয়া, কিন্তু দূর থেকে সব দেখলো একটা মেয়ের কোলে শুয়ে আছে শুভ্র। হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল ওর। চলে যেতে নিলেই একটা লোকের সাথে ধাক্কা খেলো। গরম তরকারি পরে লোকটার হাত ঝলসে গেল। এদিকে প্রচণ্ড বর্ষণার জড়ো হওয়ায় নাদিয়ার হাতের ছাতা উল্টিয়ে নিয়ে গেল। নাদিয়া রাগি চোখে তাকালো রাশেদের দিকে। রাশেদ হতভম্ব হয়ে গেছে, কষ্ট পেয়েছে সে নিজেও, কিন্তু নীরবেই চলে যাচ্ছিল। এমন সময় হুট করেই এসব হয়ে গেল। বড় একটা গাছের ডাল ভেঙে পড়তে নিল মেয়েটার দিকে। রাশেদ ওকে টেনে সরিয়ে নিল। রাশেদের বুকে সেটে গিয়েছে নাদিয়া। রাশেদ ছাতা দিয়ে ওকে বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করলো। বড় বড় ফোঁটায় বৃষ্টি ঝমঝমে শব্দে চোখ খুলল শুভ্রের। সব মনে পড়ে গেছে ওর। নিশাতের কোলে শুয়ে আছে সে। বাইরে মুষলধারে বৃষ্টির দিকে উদাস হয়ে তাকিয়ে আছে নিশাত। শুভ্র ধরফর করে উঠে বসলো। নিশাত কিছু বলবে, তার আগে জড়িয়ে ধরল ওকে। নিশাত খুব অবাক হয়ে গিয়েছিল, কিছু বলতে চেয়েছিল নিশাত, তার আগে শুভ্র ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল। আরও বছরখানিক পরে শুভ্র আর নিশাত এখন সুখী দম্পতি। বছরখানেক হলো ওদের গোল আলো করে একটা সন্তান এসেছে। এদিকে রাশেদ আর নাদিয়াও ততদিনে নিজেদের পরিণয় ছেড়ে নিয়েছে। ওরাও একজন আরেকজনকে নিয়ে খুশি। ওই দিনে দেখার পর ওদের ভালোবাসার অধ্যায় শুরু হয়। রাশেদের গরম শ্বাসের উত্তাপে নাদিয়া ক্ষণে ক্ষণে শিহরিত হয়ে উঠছে। রাশেদ একসময় হাঁপিয়ে ডলে পড়ল নাদিয়ার বুকে। উষ্ণ কয়েকটা চুমু খেলো ওরা। সুন্দর হয়ে উঠল ওদের মুহূর্তগুলো। নিশাত পড়েছে এক লজ্জে, বাচ্চাকে ফিট করাচ্ছে সে। আর শুভ্র এটা চেয়ে চেয়ে দেখছে। যদিও নিশাত ফিটার দিয়ে ওর বাবুকে ফিট করাচ্ছিল, তারপর শুভ্র হা করে কি যেন দেখছিল। নিশাত বাবুকে ফিট করিয়ে দোলনায় রেখে এলো। শুভ্র সোফায় বসে মিটি মিটি হাসছে। নিশাত এসে ওর কোলে বসলো। কি দেখছিলে এতক্ষণে অসভ্যের মতো? শুভ্র কোনো জবাব দিল না। নিশাত বলল, এবার আমাকে ফিট করাও। শুভ্র চমকে উঠল, রসিকতা করে বলল, আমার কাছে তোমার মতো পুষ্টিকর দুটো রসগোল্লা নেই। নিশাত ওর মুখের আরো কাছে এসে বলল, সেটা না থাকলেও পুষ্টিকর দুটো ঠোঁট আছে। শুভ্রের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল নিশাত। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই